স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100 সহযোগিতায় মিক্স মিউজিক স্টুডিও। হন্টেড 100-এ আজ আপনাদের জন্য সুচিস্মিতা ধরের লেখা গল্প সেই নারকেল গাছটা। গল্পটি লেখিকার বিখ্যাত উপন্যাস অনাত্মীয়ার পূর্বকাহিনী। যারা এখনও অনাত্মীয়া পড়েননি তাদের জন্য বইটির পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের শ্রোতা বন্ধুদের বোঝার সুবিধার্থে গল্পের শুরুতেই একটি বিষয় জানিয়ে রাখি। এই গল্পটিতে বর্তমান এবং অতীতের ঘটনা পাশাপাশি বর্ণনা করা হয়েছে, যেখানে বর্তমান ঘটনাটি অতীতের প্রেক্ষাপটে নির্মিত। আমরা আশা করব আপনারা মন দিয়ে গল্পটি শুনবেন এবং উপভোগ করবেন। আজ গল্প পাঠে রয়েছেন অনন্যা, রঞ্জিতা, দেবাশিস, রূপম, জ্যোৎস্না, সুপ্রিয়া এবং অন্তরা। গল্পের সূত্রধর রূপম। প্রচ্ছদ অলঙ্করণে ক্রিয়েটিভ ক্লাসিক্স। শব্দগ্রহণ, আবহ এবং সম্পাদনায় রূপম। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প সেই নারকেল গাছটা। তোমার কি বাড়ি ফেরার তাড়া আছে আজ? ছুটির পর মিনিট 5 সময় হবে? হ্যাঁ নিশ্চয়ই, 5 মিনিট কেন, আজকে 1 ঘন্টা সময় দিতে পারবো। পড়ানো নেই আজ। কিন্তু কি হয়েছে, সিরিয়াস কিছু? আরে না না, সিরিয়াস কিছু না, একটা খবর দেব, ভালোই খবরটা। দক্ষিণ ও মধ্য কলকাতার সংযোগস্থলে অবস্থিত বেসরকারি ছেলেদের স্কুলটিতে আমি ও আমার মতো টেকনোলজি এইডেড লার্নিং জানা বেশ কিছু শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে মাস কয়েক হলো। তাদের সংক্ষেপে ট্যাল টিচার বলা হয়। এই ট্যাল কথাটা গোড়ার দিকে ঠিক অনুধাবন করতে পারতাম না। পাশে বসা প্রায় আমার বয়সী বা একটু সিনিয়র ফর্সা মাঝারি হাইটের মেয়েটিকে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা এই ট্যালা টিচারটা কি জিনিস মিস? সহশিক্ষক শিক্ষিকাদের স্যার বা মিস বলেই ডাকছেন টিচাররা। এসেই খেয়াল করেছিলাম। কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে শেষে খানিক হেসে এসে উত্তর দিল, আরে ট্যালা না, ওটা ট্যাল। এভাবেই এক কথা দু কথায় খুব অল্প দিনেই বেশ ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলাম আমরা দুজনে। কাজের ফাঁকে গল্প, আড্ডা, ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা এসব তো হতোই। এরপর আস্তে আস্তে একে অপরের বাড়ি যাতায়াতও শুরু হলো। আমার বাড়িটা অবারিত ক্লাব ঘরের মতো। দিন নেই রাত নেই, লোকজন সমানে যাচ্ছে আসছে। আমার কলিগটি, নাম ধরা যাক রত্নদীপা, আমাদের বাড়ি আসতে বেশ পছন্দ করত। হই হুল্লোড়টাই ভালো লাগে। কত বড় খোলামেলা বাড়ি তোমাদের, কত লোকজন। আমাদের ওই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে গুতোগুতি করে থাকাই দেয়। লোকজন ডেকে যে গেট টুগেদার করবো তারও উপায় নেই ছাই। রত্নারা দক্ষিণ কলকাতাতেই থাকে। তাদের ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে বেশ কয়েকবার ঘুরে এসেছি। বিধবা মা রত্না আর তার দাদা। রত্নার দাদা এই মুহূর্তে বিবাহ বিচ্ছিন্ন। আগের পক্ষের বৌদি শুনেছিলাম পাগল হয়ে গিয়েছিলেন। এসব কথা বেশি না ঘাঁটাই ভালো। রত্না নিজে একটা সাংঘাতিক মুখচোরা আপাতগম্ভীর মেয়ে। তার বৌদির হঠাৎ মাথার দোষ কেন হলো এই কথা জিজ্ঞেস করে তাকে অপ্রস্তুত করবার কোনো ইচ্ছেই আমার ছিল না। সেদিন যখন আমার এই মিষ্টি কলিগ কাম বান্ধবীটি ছুটির পর ভালো খবর শোনাবে বলল, তখন আমি ধরেই নিলাম এ খবর নির্ঘাত তার বিয়ে সংক্রান্ত কিছু। খুশি মনে চেকিংয়ের কাজগুলো সেরে বাকি থাকা একটা ক্লাস নিয়ে ছুটির জন্য অপেক্ষা করতে থাকলাম। ছুটির পর স্টাফ রুমের বাইরে বেরিয়ে মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে রত্না এক বাক্স মিষ্টি সমেত লাল সোনালি কার্ডটা আমার হাতে দিতে যেতেই আমি কনগ্র্যাচুলেশনস বলে তাকে জড়িয়ে ধরতেই যাচ্ছিলাম। সে তার স্বভাবসিদ্ধ মাপা অথচ মিষ্টি হাসিটা মুখে এনে বলে উঠল, আরে শোনো কথাটা আগে, আমার না, দাদার দ্বিতীয় বিয়ে, এটা তারই কার্ড। আমি বাড়ি না গিয়ে বললাম, কাকিমা কাকু যেন কিছু মনে না করেন। আমি কপট রাগ দেখিয়ে বললাম, মনে করবে তো বটেই, এতবার আমাদের বাড়ি যাও আর আজকে যেতে পারলে না? আজ না, আজ হাতে অনেকগুলো কার্ড আছে,
বিয়ের কার্ড হাতে নিয়ে কারো বাড়িতে ঢুকে নিমন্ত্রণ করা যাবে না ভাই, বংশের নিয়ম। শেষ কথাগুলো যেন প্রায় ফিসফিসিয়েই বলল রত্না। এদিকে দাও দেখি একবার। কার্ডটা তার হাতে দিয়ে মুখে সংশয় নিয়ে তার দিকে তাকিয়ে দেখলাম তার মুখটাও কেমন একটা দ্বিধাগ্রস্ত। আমার হাত থেকে কার্ডটা নিয়ে তাতে নিজের ব্যাগ থেকে দুটো পুচকি কৌটো বের করে সিঁদুর আর হলুদের ফোঁটা দিল। আসলে সকালে একবার বড় বাড়িতে গেছিলাম ঠাকুমার ছবিতে কার্ডগুলি ছুঁয়ে আসতে। ছোঁয়ানোর আগে সিঁদুর লাগাবার নিয়ম নেই তো। চলো বেরোই তাহলে, কাকু কাকিমাকে নিয়ে অবশ্যই এসো কিন্তু। তোমাদের আরও একটা বাড়ি আছে নাকি? হ্যাঁ, পৈতৃক বাড়ি, শরিকি, এই তো কাছেই। কে থাকে ওখানে? এই প্রশ্নের উত্তরে একরকম চমকে উঠেই রত্না কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, কই কেউ থাকে না তো। তার বাস এদিকেই আসছিল। সে অকারণে দৌড়ে গিয়ে প্রায় চলন্ত বাসেই উঠে পড়ল। আমি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। কেমন আজব ব্যাপার মনে হচ্ছে না? এদের আরেকটা বাড়ি থাকতে ওই 2 কামরার 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে ঘাড় গুঁজে পড়ে থাকে কেন? কার্ড ফটোতে ছোঁয়ানোর আগে তাতে সিঁদুর লাগানো যাবে না কেন? ঠাকুমা বিধবা ছিলেন বলে? তাই হবে বোধহয়। বাড়ি এসে কার্ডটা খুলে দেখি পাত্রী সেই সুদূর মুর্শিদাবাদের মেয়ে, সেখানেই বিয়ে। আর বৌভাত মানে বধূবরণ হবে অমুক হোটেলের ব্যাঙ্কোয়েটে। রাতে খেতে বসে মাকে বললাম, জানো ওদের আরও একটা বাড়ি আছে, বেশ বড়ই হবে, কারণ রত্না ওটাকে বড় বাড়ি বলে ডাকছিল। তাও হোটেল ভাড়া করে বিয়ে হচ্ছে কেন কে জানে। দেখ গে, হয়তো শরীকি ঝামেলা, নানা ধরনের মানুষ আছে না, সবাই কি আর সব কিছু মেনে নিতে চায় আজকাল। তুই এসব রাখ তো, এখন খেতে আয়। আমি মাথায় আবোল তাবোল চিন্তা নিয়ে খেয়ে দিয়ে শেষে ঘুমোতে গেলাম। সেই রাতের শেষ দিকে একটা ভীষণ লাইভলি স্বপ্ন দেখেছিলাম, যার রেশ তার পরের বেশ কিছুদিন ধরে আমার মনে রয়ে যায়। একটা বেশ বড় 7 মহলা বাড়ি, পরিচর্যা ও যত্নের অভাবে ধুলোমলিন, বিশাল ছড়ানো উঠোন, ঘন কৃষ্ণ মেঘের ঘনঘটায় আকাশ প্রায় অন্ধকার। জং ধরা গেট ধরে দাঁড়িয়ে আমি ভেতরে উঁকি ঝুঁকি মারতে চেষ্টা করছি। হঠাৎ দেখলাম উঠোনের ওপর একটা বিশাল উঁচু নারকেল গাছ। এটা কি আগে খেয়াল করেছিলাম? আমাকে আরও চমকে দিয়ে একজন সাদা থান পরা ভদ্রমহিলা হঠাৎই উদয় হলেন। সাদা শনের নুড়ির মতো চুল বৃষ্টিতে ভিজে গেছে, বলি রেখাময় মুখ, আর কেমন যেন অপ্রকৃতিস্থ চেহারা। আমি আঁতকে উঠে পালাবার চেষ্টা করতেই বেশ উঁচু স্বরে বললেন, শীতে খালি নাকি রে মেয়ে তোর, স্বামী মরেছে নাকি মেরিছিস, আয় আয় ভেতরে আয়। বলেই তার বরফের মতো হাত দিয়ে খপ করে চেপে ধরল আমার হাতটা। আমি প্রাণপণে ঘুম ভেঙে উঠে পড়তে চাইলাম। বিভৎস চিৎকার শুনে দৌড়ে এলেন বাবা মা। কি সব সিনেমা দেখে বেড়াস? আবার আজ কানে ভরে এনেছিস রত্নাদের বড় পোড়ো বাড়ি আছে, হ্যান ত্যান গুষ্টির পিণ্ডি। ওসব ভাবিস বলেই এমন স্বপ্ন দেখিস। এ কি আবার হাত ভেজা ভেজা কেন? জল ঘেটেছিস? হ্যাঁ? আমি কোনো সদুত্তর দিতে পারলাম না। স্বপ্নে ছোঁয়ানো জল যে আবার হাতে কিভাবে লেগে যায় তাই বা বলি কি করে। মনে অস্বস্তি নিয়ে আবার ঘুমোতে গেলাম সে রাতে। পরদিন স্কুলে গিয়ে দেখলাম রত্না যথেষ্ট স্বাভাবিক। ক্লাসগুলো একের পর এক শেষ করে লাঞ্চ ব্রেকে সে নিজেই এসে, ব্লাউজের ভালো টেলার কোথায় পাবো বলো তো? গয়না বানাতে গেলে সাধারণ দোকান থেকে নেওয়াই ভালো, পিসি চন্দ্রতন্ত্রতে অনেক খরচ। আরে দাদার আগের বিয়েটা 6 বছর আগে হয়েছিল তো, তখন সোনার ভরি এখনের থেকে অনেক কম টাকায় হতো। এসব সাধারণ মানের কিছু কথাবার্তা বলে পরিস্থিতি হালকা করে দিল সেই। আমিও হেসে স্বাভাবিকভাবে তার কথার উত্তর দিলাম। তারপর নিজেকে যতটা ক্যাজুয়াল দেখানো যায় দেখিয়ে জিজ্ঞেস করলাম,
বিয়ের পর দাদা বৌদি কি তোমাদের ফ্ল্যাটেই উঠবেন? উত্তরে এসে চুপ করে আছে দেখে আমি আবার বললাম, এই সরি, পার্সোনাল প্রশ্ন করে ফেললাম, কিছু মনে করো না প্লিজ। এবার মুখে খানিক হাসি আনার চেষ্টা করে সে বলল, তাছাড়া যার উপায় নেই ভাই, সবে 4.5 কি 5 বছর হলো এই ফ্ল্যাটটা কিনতে টাকা ঢেলেছে। এখনই নতুন বাড়ি কেনার সংস্থান নেই। আপাতত আমাদের সাথেই থাকতে হবে যতদিন না আরেকটা ফ্ল্যাট কিনছে। এরপর আর অযাচিতভাবে কথা বাড়ানো চলে না। ওদিকে রিসেসও প্রায় শেষ। পরের পিরিয়ডে 11 এর ক্লাস আছে। নিজের ল্যাপটপটা খুলে মডিউলটা একবার ঝালিয়ে নিচ্ছি। মনটা যদিও পুরোপুরি মডিউলে নেই, এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মাথায় এলো। এ কথা তাকে জিজ্ঞেস না করলেই নয়, তাই লজ্জার মাথা খেয়েই বলে ফেললাম, তোমরা বছর 5 আগে ফ্ল্যাটটা কিনেছিলে? যেন আগামী প্রশ্নের আন্দাজ করাই ছিল আগে থেকে। এভাবেই সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, দাদার আগের পক্ষ বিয়ে করে বড় বাড়িতেই উঠেছিল। তারপরেই বৌদি পাগল হয়ে যায়। তার কথা শেষ হওয়া মাত্র তীব্র জোরে বাজার বেজে ওঠে ব্রেক শেষ হবার জানান দিল। আচমকা আওয়াজে আঁতকে উঠেই একটু আগে শোনা কথাগুলো অনুধাবন না করতে পেরে আমি হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারও ক্লাসের সময় হয়েছে। চলে যেতে গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল, আজ পড়ানো আছে? ছুটির পর 5 মিনিট সময় হবে কি? সন 1961, তেলিপাড়া, দক্ষিণ কলকাতা। মা, ভাত দুর্গা মুখে তোলেন। এইভাবে অরুচির নামে উপাস দিয়া কয়দিন চলবো? মা, মা। নিরুত্তর শাশুড়ির উপবাসক্লিষ্ট মুখটির দিকে এক মুহূর্ত হতাশ হয়ে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে ভাতের থালাটা নামিয়ে রাখলেন অন্নপূর্ণা ভৌমিক, তেলিপাড়ার ভৌমিক বাড়ির বড় বৌমা। শাশুড়িমা ঘুমোচ্ছেন। আদৌ ঘুমোচ্ছেন কি, নাকি বৌমাকে এড়িয়ে যাবার জন্যেই ওই চোখ বুঝে পড়ে আছেন, কে জানে। আজ নিয়ে 3 দিন হলো তার শাশুড়ি মুখে কিছুই তোলেন না। হেসেল থেকে আসা খাবার মুখে দেওয়া তো দূর, তার নিজের ঘরেও চিড়ে মুড়ি এমন কিছুই নেই যা দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করা যায়। কারণটা কারোরই জানা নেই। টগরের 3 ছেলে এবং 2 বউ প্রত্যেকেই জিজ্ঞেস করেছেন, কিন্তু কোনো সদুত্তর পাননি। মুখে কুলু পেঁটে বসে আছেন টগরবালা ভৌমিক, ভৌমিক বাড়ির সর্বজ্যেষ্ঠা সদস্যা। গত পরশুদিন দুপুরবেলায় হঠাৎ তার দোতলার ঘর থেকে ভেসে আসে তার আর্তকণ্ঠের চিৎকার। দৌড়ে আসেন অন্নপূর্ণা, তার পেছন পেছন প্রীতিলতা। সেদিন একাদশী ছিল। ঘরের মেঝের উপরে উল্টানো বাটি থেকে বেরিয়ে আসা দুধ আর আম ঘরময় ছত্রখান হয়ে আছে, আর খাটের এক কোণে সিটিয়ে বসে আছেন টগরবালা, চোখে মুখে সাংঘাতিক ভয়ের অভিব্যক্তি। সেই স্তক এরকমই চলছে। সেদিন ঠিক কি হয়েছিল কিছুতেই ভেঙে বলছেন না টগর কাউকে। কোনো রকমের খাদ্যও মুখে তুলছেন না কিছুতেই। নানাভাবে নানা জনের চেষ্টা করে শেষে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে অমোঘ পরিণতির অপেক্ষা করছেন, আর নিজ নিজ ভাগ্যকে দোষারোপ করে চলেছেন। অন্নপূর্ণা একা একা সকলের অগোচরে এসে বহুবার জিজ্ঞেস করেছেন টগরকে। প্রথম 1.5 দিন তীব্র ভৎসনা ও গালিগালাজ করেছেন টগর পুত্রবধূকে। তখন শরীরে শক্তি ছিল বোধ করি। গতকাল থেকে শয্যা নিয়েছেন। ছেলেরা এসে কেঁদে কেটেও 1 গ্রাস অন্নও তোলাতে পারেননি মুখে। চেহারা অপ্রকৃতিস্থ, চুল অবিন্যস্ত, হঠাৎ টগরকে দেখলে বদ্ধ উন্মাদ বলে মনে হয়। মাত্র 2 দিনে এই সাংঘাতিক পরিবর্তন তার কিভাবে হলো এবং কেন হলো, এ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আগামীকাল ডাক্তারবাবুকে নিয়ে আসা হবে। অন্নপূর্ণা অনেক ছোট বয়সে বিয়ে হয়ে এসেছিলেন এই বাড়িতে। বিয়ে হয়ে এসে থেকে শাশুড়িকে শুধু বলার জন্য মা বলে ডাকতেন না তিনি, মনে প্রাণে তাই মানতেনও। কিন্তু এ কি হলো মায়ের? অন্তত তিনি তো সজ্ঞানে কিছুই করেছেন বলে মনে পড়ছে না।
আরও কিছুক্ষণ থালা হাতে দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর অভিমানের অশ্রুবিন্দু গোপন করতে অবিলম্বে প্রস্থান করলেন শাশুড়ি মায়ের ঘর থেকে। এতক্ষণ ইচ্ছাকৃতভাবে চোখ বুজে পড়ে থাকা টগরবালা দেবী কিন্তু আদৌ ঘুমোচ্ছিলেন না। পিটপিট করে বড় বউয়ের বেরিয়ে যাওয়াটা দেখলেন তিনি, আর মনে মনে বললেন, আবার ভাতের থাল সাজাইয়া নিয়ে আইসে মাগি, বিষ খাওয়াই নেলিকা। বঙ্গভঙ্গের পরপরই টগরের শ্বশুরমশাই ওপার বাংলার জমি জমা বেচে এদেশে এসে তেলিপাড়ায় একখণ্ড জমি কেনেন। তখন দিনকাল আরও অনুন্নত ছিল। ইট কাঠ লোহালক্করের জঙ্গল প্রকৃতির শ্যামলিমাকে তখনও গ্রাস করতে পারেনি। টগরের শ্বশুর শ্রী প্রমথেশ ভৌমিকের বাগান করার শখটা চিরকালের। তাই এদেশে এসেও জমির অগ্রভাগে দোতলা বাড়ি তুলে পেছন দিকে সযত্নে একটি বাগান করলেন তিনি। ওনার বয়স হলে অযত্নের কারণে সে বাগান ক্রমে জঙ্গলে পরিণত হল। এ বাড়িতে বিয়ে হয়ে এসে রাত বিরেতে বহুবার পেছনের জঙ্গল থেকে শিয়ালের ডাক শুনে চমকে উঠেছেন। উঠানের সুউচ্চ নারকেল গাছটিও চারা অবস্থায় প্রমথেশ পুঁতেছিলেন। সে গাছ এখন লম্বা হয়ে বাড়ির দোতলা ছাড়িয়ে ছাদে উঠে ঠেকেছে। ঝুপসি ঘন পাতা ভরা গাছটি নিষ্ফলা শুরু থেকেই। কোনো দিনও নারকেল তো দূর, একটা ডাবের দেখাও মেলেনি ও গাছে। প্রমথের শেষ বয়সে রোগশয্যায় শুয়ে গাছটির দিকে অপলকভাবে তাকিয়ে থাকতেন মাঝে মাঝে। শ্বশুরের দোতলার ঘরে ওষুধ দিতে এসে একদিন জিজ্ঞেস করেছিলেন টগর, কি দেখেন বাবা ওদিকে? ক্ষীণ ভাঙা অথচ প্রত্যয়পূর্ণ কণ্ঠে প্রমথেশ বলেছিলেন, লুকায়নের জায়গা। এমন কিছু ছিল তার ওই সাধারণ কথায় যে অন্তরাত্মা কেঁপে উঠেছিল অষ্টাদশী টগরের। কাঁপা গলায় জানতে চেয়েছিলেন তিনি, কার? জাগো দেখতে পায় না কেউ, জাগো লুকায়নের জায়গা। ভয় আর কথা বাড়াননি টগর। এর অল্প কিছু দিনের মধ্যেই মারা যান প্রমথেশ। খোলা ভয়ার্ত চোখ দুটো শটান তাকিয়েছিল নারকেল গাছটার গুঁড়ির দিকে। শ্বশুরের অস্বাভাবিক মৃত্যুর পরে টগরের স্বামী প্রণবেশ বেশ দক্ষতার সাথে পৈতৃক ব্যবসা চালিয়ে নিয়ে গেছেন আমৃত্যু। 3 ছেলের বড়টি ও মেজটি ওকালতি পাশ দেওয়ায় লোকমুখে বাড়ির নাম অচিরেই উকিল বাড়ি হয়ে উঠেছিল। তবে ছিট কাপড়ের ব্যবসাটিও তুলে দেননি তারা। একজন মুন্সি গোছের লোক ছিলেন, নাম ধরা যাক রাধাকান্ত মুখুজ্জে। ব্যবসাপাটের দেখাশোনা তিনিই করতেন। একাদশীর নিরামিষ খাবার বড় বৌমা নিজে হাতে দিয়ে গেছিল। দুধের বাটির ঢাকনা তোলা মাত্র একটা মরা টিকটিকি ভেসে উঠল চিত হয়ে। আতঙ্কে সে বাটি ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন টগর। সে চিৎকার শুনে দৌড়ে এলো সকলে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে তারা এসে মেঝেতে ছড়িয়ে থাকা খাবারগুলো পরিষ্কার করবার সময় সেই টিকটিকির চিহ্ন মাত্র দেখতে পাননি। সেই থেকে এ বাড়িতে অন্নজল ত্যাগ করেছেন টগর। তবে তিনি যা শুনেছিলেন তাই সত্যি। তাকে খুন করার চেষ্টা চলছে এ বাড়িতে। সম্পত্তির কি নিদারুণ লোভ! আর তো বাড়ির খাবার মুখে দেওয়া চলে না। এ কথা একমাত্র রাধাকান্তকে কেঁদে কেটে শুনিয়েছেন তিনি। প্রৌঢ় মানুষটি তাকে মা বলে ডাকেন। তার প্রতি পরিবারের এরকম আচরণে খুব দুঃখ পেয়েছেন তিনি। গভীর রাতে সকলে ঘুমিয়ে পড়লে রাধাকান্ত শুদ্ধ মতে 1 ঘটি দুধ এনে দেন টগরকে। ওটাই তার সারাদিনের খাদ্য বা পানীয়। একজনের সাথে আলাপ করাবে বলেছে রাধাকান্ত। সে পারে টগরের সব সমস্যার সমাধান করতে। তবে তার সাথে অমাবস্যার আগের রাত ছাড়া সাক্ষাৎ হওয়া সম্ভব নয়। আজ ত্রয়োদশী, আর একটা রাত। ধৈর্য ধরে আছেন টগর। দিনমানে আজকাল আর কিছু ভালো লাগে না তার। রাত পড়লে মনটা একটু ভালো হয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন উঠানের নারকেল গাছটার দিকে। কেউ তাকে ভালোবাসে না, তাকে দেখতে পারে না দু চোখে। বাবা কি যেন বলেছিলেন,
যাদের কেউ দেখতে পায় না, গাছটি তাদের লুকানোর জায়গা? তিনিও কি তবে লুকাবেন ওখানে? এসব ভাবতে ভাবতে তার চোখ লেগে এসেছিল। হঠাৎই একটা অদ্ভুত আওয়াজে চোখ দুটো খুলে যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে টগর তাড়াতাড়ি বারান্দার দিকে তাকালেন। চোখের পলকে যেন মনে হলো গাছটির গুঁড়ি বেয়ে একটা সাদাটে নারী মূর্তি উল্টো হয়ে গাছ বেয়ে উপরে উঠে গেল ছাদের দিকে। এই ভয়াবহ দৃশ্য দেখে টগর আড়ষ্ট হয়ে বসেছিলেন গাছটার দিকে তাকিয়ে। হঠাৎই দরজায় মৃদু আওয়াজ শুনে আঁতকে উঠে বিষম চিৎকার করতে যাচ্ছিলেন। দুধের ঘটি হাতে ঘরে ঢোকা রাধাকান্ত তাড়াতাড়ি মা, আমি আইছি বলে ভেতরে এলেন। ভয়ার্ত চিৎকারটা মাঝপথে থেমে গিয়ে দীর্ঘশ্বাসে পরিণত হল। কান্নায় ভেঙে পড়লেন টগরবালা ভৌমিক। রাধাকান্ত ধৈর্য ধরে মাথা নিচু করে বসে রইলেন তার পাশে। তারপর ধীরে ধীরে বললেন, দুধ আনছি মা, খাইয়া লন। চোখ মুছে ভয়ার্ত টগর বললেন, উঠানের নারকেল গাছটা কাটাইনের উৎসুক করলো রাধা। ও অসইলে গাছ আমি বাড়িতে রাখুম না। কি লিগা মা, কিটা হইছে? রাখুম না, তুই কাই মুনি সোয়ান ডাকাইয়া ও গাছ কাইটা ফেলা। মালিক পক্ষের হুকুমের পর যদিও তার আর কিছু বলার থাকে না, তাও কিয়ৎকাল চুপ করে থেকে রাধাকান্ত জিজ্ঞেস করলেন। কিছু দেখছেন? চমকে উঠে তাকালেন টগর। ক্যারে শিখাইলি ও কথা? তুইও দেখছস? সত্য কথা কর রাধা, সত্য কথা কর রাধা। বলে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। খাইয়া লন আগে। এই বলে রাধাকান্ত দুধের ঘটিটা আবার এগিয়ে দিলেন তার দিকে। আমি কি সময় দিব না, তুই ক সত্যটি আমার দিব্যি, ক এহনি ক। সে বড় পাপের কথা মাঠান, আপনার মুখের উপরে সে কথা কওনের সাহস নাই আমার। তবে শুধু এতদূর কইয়া সারি মা, এই বাড়ি, ওই পিছনের বাগান অনেক পাপের সাক্ষী। আপনার শ্বশুর স্বামী বহু অন্যায্য কাম করছেন এই ভিটায়। সেই সকল নিষ্পাপ মাইনসের আত্মা যাইব কই? এইখানেই লুকাইয়া থাকে। আপনার কর্তা কত মাইয়া সর্বনাশ করছেন। আপনি যখন বাপের ভিটায় যাইতেন, যাও গা সাইরেন মা, দুধটুকু মুহে দেন মাগো, শরীর থাকবো কি কইরা? তাই নে অপরাধ করছেন। রাধাকান্ত মাথা নিচু করেই ইতিবাচক ঘাড় নাড়লেন। এরপর খাদ্য হোক বা পানীয়, গলা দিয়ে আর নামবার নয়। রাধাকান্তের বিস্তর অনুরোধ এবং পা ধরাধরিতে শেষে 2-1 ঠোক দুধ খেয়ে বাকিটা সরিয়ে রেখে পাশ ফিরে শুয়ে ফোঁপাতে লাগলেন টগর। এই দশা হলো শেষে তার সোনার সংসারের। স্বামী, পিতৃতুল্য শ্বশুরমশাই সব চরিত্রহীন। ও তাই বোধহয় বাবার বৈরাগ্য হয়েছিল শেষকালে। তাই বুঝি গাছের দিকে তাকিয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে পড়ে থাকতেন। এই প্রজন্মের মানুষগুলোও তাকে ভালোবাসে না কেউ। বাড়ির বউরা যে বিষ দিয়ে মারতে চায় তাকে, এ তো একাদশীর দিন নিজের চোখেই দেখলেন। গোটা টিকটিকি দুধে চুবিয়ে এনেছিল বড় বউ, আর এই মেয়েকেই কিনা একসময় কোলে বসিয়ে নিজের হাতে খাইয়েছেন তিনি। রাধাকান্তই তাকে খবর দিয়েছে যে এরা সম্পত্তি হাতানোর জন্য দিন রাত এনার মৃত্যু কামনা করে চলেছেন। তিনি মরলেই ভাগবাটোয়ারা করে আলাদা হবে। মেঝে বসে থাকা রাধাকান্ত ব্যথিত স্বরে বললেন, কাইন্দেন না মা, আমার উপরে বিশ্বাস আছে তো। আমি কাল চতুর্দশীর রাতে এক মহান আত্মার লগে সাক্ষাৎ করাইয়া আপনার উপর হইয়া চলা অত্যাচারের বিহিত করুন, কথা দিতাছি। আপনি স্নান ছাইরা ভাঙা শাড়ি পইরা তৈরি হইয়া থাকবেন। উঠে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পেছন ফিরলেন রাধাকান্ত মুখুজ্জে মশাই। বৃদ্ধা এক পাশ ফিরে হাউ হাউ করে কাঁদছেন। মা, আরক্ত নয়নে পাশ ফিরলেন টগর।
সকল গয়না গায়ে দিবেন মা। আপনার যা যা অলংকার আছে সব, বুঝলেন? দরজা আবজিয়ে দিয়ে বারান্দায় বেরিয়ে আসেন রাধাকান্ত। নারকেল গাছটার অন্ধকারময় মাথায় কালো ঝুপসি পাতাগুলোর দিকে তাকান। মুখের দুঃখিত ব্যথিত অবসাদময় ভাবটি ক্রমে অন্তর্হিত হয়ে সে জায়গায় ফুটে উঠল এক ক্রূর কুটিল হাসি। সিঁড়ি বেয়ে নিচে নেমে গাছটির গোড়ায় গিয়ে দাঁড়িয়ে গাছটির মাথার দিকে তাকিয়ে রইলেন হাসি মুখে। তারপর নিচু গলায় ডাকলেন, আয় আয়। কয়েক সেকেন্ডের ফারাকে এক মাথা কালো চুল ঝুলে পড়ল গাছটা থেকে। গুড়িটার গায়ে শব্দ উঠল, স্কুল থেকে বেরিয়ে বাঁদিকে একটু এগোলেই একটা পার্ক আছে। আপাতত আমি আর রত্না সেখানেই বসে আছি। আজ সকালে ছুটির পর সময় চেয়েছিল, তাই এসেছি। রত্না অনেক কথা বলে চলেছে। দাদা শুধু কেন, আমাদের বংশের কোনো ছেলেই, মানে ধরো বাবা, ছোট জ্যাঠা বা বড় জ্যাঠা, কেউই বউ নিয়ে ওই বাড়িতে বেশি দিন টিকতে পারেননি। জ্যাঠারা উকিল ছিলেন, ওনাদের প্রচুর প্রতিপত্তি ছিল। বড় জেঠি মারা যাওয়ার পর বড় জেঠু ও তার 2 মেয়ে নতুন বাড়িতে শিফট করে যান। ছোট জেঠুর শরীর এমনিতেই ভালো থাকতো না, লিউকোমিয়ার পেশেন্ট ছিলেন। তবে ছোট জেঠিমা কিন্তু বড় জেঠিমারও আগে মারা গেছিলেন। ওই বাড়িতে প্রথম আশ্চর্য মৃত্যুটা ছোট জেঠিরই হয়েছিল। ওনার মৃত্যুটা আপাতভাবে অপঘাত মনে হলেও পোস্টমর্টমে দেখা যায় যে ওনার হার্ট এবং 2টো কিডনি নষ্ট হয়ে গেছিল। কিন্তু যতদূর শুনেছি কোনো অসুস্থতা ছিল না ওনার। অপঘাত? আমার প্রশ্নের উত্তরে হালকা হাসল রত্না, তারপর আবার বলে চলল, একে একে সবাই ছেড়ে চলে গেল বাড়িটাকে, সবাই। আমাদের বাবা সামান্য স্কুল টিচার ছিলেন। পৈতৃক সম্পত্তি ভাঙিয়ে আর কতদিন খাওয়া যায়। আমরা মাথা গুঁজে পড়েছিলাম বেশ কিছুদিন, যতদিন বাবা ছিলেন। তারপর বাবাও গেলেন। দাদা প্রথমবার প্রেম করে হাই স্কুল সুইটহার্টকে ধরে আনলো, নবনীতা। ভারী মিষ্টি ছিল মেয়েটি, দক্ষিণ কলকাতারই মেয়ে। পাটুলিতে তার পৈতৃক বাড়ি, আর আমরা তখন ভাড়া বাড়িতেই থাকতাম। বিয়ের পর কনেপক্ষ যখন মেয়েটিকে আমাদের ভাড়া বাড়িতেই পাঠাতে চাইল, তখনই উপস্থিত হলো মহা সমস্যার। বাড়ির মালিক নির্দিষ্ট ভাড়াটে সংখ্যার বেশি থাকতে দেবেন না। রত্নার কথায় যা বোঝা গেল, শেষে নবনীতার জেদেই এক প্রকার বহু বিধিনিষেধ সত্ত্বেও রত্নার দাদা বিয়ের পর বউ নিয়ে সোজা বড় বাড়িতে গিয়ে উঠল। বধূবরণের কোনো সরঞ্জামই আসেনি, কারণ কোনো পরিজনও আসেনি সেই অনুষ্ঠানে সামিল হতে। রত্না আর তার বিধবা মা কিভাবে সব মঙ্গলাচার সম্পন্ন হবে সে কথা ভাবছেন, এমন সময় ঠকাস করে সশব্দে একটা পাথরের সিঁদুর কৌটো নারকেল গাছটার থেকে পড়ে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ল উঠোনময়। কিন্তু তাতে সিঁদুর নেই। সেই কৌটোর টুকরোর ভেতর থেকে কালচে ছাই বেরিয়ে বাতাস ভরে ফেলল চক্ষের নিমেষে। যে যার চোখ মুখ বাঁচাতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালাতে লাগলো। ঝড় থামলে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। নতুন বউ গাছের গোড়ায় পদ্মাসনে বসে আছে, নজর গাছটির উপর দিকে। কেমন একটা বোবা ফ্যাল ফ্যালে দৃষ্টি দিয়ে সে গাছটার দিকে তাকিয়ে আছে। কে থাকে ওখানে? কিছুক্ষণ আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনাটায় সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তার মধ্যে নতুন বউয়ের এই রকম কাণ্ড দেখে কিছুটা আশ্চর্য এবং বিরক্ত হয়েই রত্নার মা বলে উঠলেন, ওখানে কে থাকবে আবার? যাও যাও, ঘরে ঢোকো। চলে যেতে গিয়ে আরেকবার পেছন ফিরে দেখেছিল নবনীতা। কেউ কোথাও নেই, অথচ সে স্পষ্ট দেখল একটি সাদাটে বুড়ি মানুষ, ভয়াবহ চেহারা, এক দৃষ্টিতে গাছের ওপর থেকে দেখছে তাকে। সন 1961, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। চতুর্দশীর রাত, সময়ে আন্দাজ 2টো হবে।
স্নান করে পাট ভাঙা সোনালি জড়ি বসানো কোড়া রঙের শাড়ি পরেছেন টগর। মোট 42 ভরি গয়না তার। বাপের বাড়ি শ্বশুরবাড়ি থেকে পাওয়া তো আছেই, এছাড়াও বিভিন্ন পালা পার্বণের স্বামী প্রণবেশ তাকে গয়নাই দিতেন। 9টা হার, সিথিপাটি, 4 জোড়া বালা, কঙ্কন, চূড়, চুড়ি, মান্তাসা, হাতপদ্ম, অগুন্তি পাশা, ঝুমকো আর আংটি, সবই নিখাদ সোনার, পায়ের মলজোড়া ছাড়া, সে দুটি রূপোর। এই গয়নার লোভেই হয়তো বউরা খুন করতে চায় তাকে। নিশ্চয়ই তার গয়নার উপরই নজর পড়েছে। নিজের অজান্তেই কয়েক ফোঁটা জল বেরিয়ে আসে চোখ থেকে। তবে এর প্রতিকার তিনি করেই ছাড়বেন। কোনো বৌমাকেই শান্তিতে তিষ্ঠতে দেবেন না তিনি এ ভিটেয়। রাধাকান্তের নির্দেশ মাথায় ছিল, তাই একে একে সব গয়নাই পরে নিলেন তিনি, মলজোড়াও। সবকটা দুল পরতে পারলেন না বলে সেগুলি সাথে নিয়ে বসলেন। আরক্ত নয়নে কোমর ছাড়ানো দুধের মতো সাদা চুলের রাশিতে, ঈষৎ ঝুঁকে পড়া চেহারায় আর গা ভর্তি গয়নায় এক অর্ধোন্মাদ রাক্ষসীর মতো লাগছিল টগরবালাকে। রাধাকান্ত আজও দুধ নিয়ে এসেছে ঘটি ভরে, তবে এখন খাওয়ানোর জন্য নয়, আগে সঠিক স্থানে পৌঁছতে হবে। দোতলা থেকে নেমে উঠানে দাঁড়ালেন আগে রাধাকান্ত, তার পেছনে টগর। মেঘাচ্ছন্ন লালচে আকাশ, থমথমে প্রকৃতি। উঠানের মাঝে এক দলা অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে ঝুপসি নারকেল গাছটা। রাধাকান্ত ঠিক তার নিচে গিয়েই দাঁড়ালেন। টগরের যে ভয় হচ্ছিল না তা নয়, তবু সাহসে ভর করে বললেন, ও রাধা, কার লগে দেখা করাই বিল এই রাত্রিকালে? তার প্রশ্নের উত্তর না দিয়ে রাধাকান্ত দুধের ঘটি এগিয়ে দিয়ে বলেন, তাই না অগনি আইবেন, আপনি খাইয়া লন মা। এদিক ওদিক তাকিয়ে দুধের ঘটিতে চুমুক দিলেন টগর। একবার, আরও একবার। কেমন তিতকুটে লাগছে না? রাধাকান্তকে সে কথা জিজ্ঞেস করতে যাবেন, হঠাৎই সেই সময় মুখুজ্জে মশাই 2 হাত গাছের দিকে তুলে উচ্চ কণ্ঠে ডাকলেন, আয় আয় আয়। অস্থির শরীর টলমলে মাথা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না টগর। ধপ করে পড়ে গেলেন নারকেল গাছটার নিচে। ক্রমে লুপ্ত হয়ে আসা চেতনায় দেখলেন এক মাথা কালো চুল ঝুলে পড়ল গাছটার থেকে। একটা রক্তশূন্য সাদা শরীরের উলঙ্গ মেয়ে মানুষ নেমে এসে উবু হয়ে বসল শায়িত টগরের সামনে। নারকেল গাছটার গুঁড়িতে আওয়াজ উঠল, রাধাকান্ত। তার চোখ দুটো কেমন অচেনা লাগছে এখন। সেই ভক্তি, করুণা, মা ঠাকুরনের প্রতি সেই আকুলতা কোনোটাই নেই তার চোখে। ঘৃণা, হিংসা, লোভের আগুনে চকচক করে ওঠা চোখ দুটো দিয়ে গাছ থেকে নেমে আসা পিশাচিনীর দিকে তাকিয়ে তিনি আদেশ করলেন, ওর মনে ওর সন্তান আর বৌমাদের প্রতি কোনো ভালোবাসা, স্নেহ, সংযোগ কিছুই বাকি নাই। ওর হৃদয় বিষে পরিপূর্ণ হয়েছে। এইবার তুই এ ভিটের থেকে ঠাঁই তোল। তোর জায়গায় এবার এ বসবে এই গাছে। নজর রাখবে যেন কোনো বৌমা এই বাড়িতে আর টিকতে না পারে। বিয়ে হয়ে এই বাড়িতে কোনো বউ সংসার করতে পারবো না আর। হয় তার কপালে মৃত্যু, নয় বৈধব্য যোগ, আর তাও না হইলে আরো সাংঘাতিক কিছু। যা তুই তুই এখন থেকে মুক্ত। যা যা, বিদায় হ। এ কথা বলে মৃতপ্রায় টগরের হাত, গলা, কান থেকে তড়িঘড়ি গয়নাগুলো খুলতে থাকেন মুখুজ্জে মশাই। এ বাড়ির সাথে তার বহুদিনের শত্রুতা। এত প্রতিপত্তি এদের, পারত না ব্যবসাটুকু তার নামে লিখে দিতে? তা না করে দিনের পর দিন তাকে দিয়ে উদয়স্ত খাটিয়েছে। কিছু ক্ষেত্রে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে গেছে। একদিন একটা সামান্য ভুলের জন্য তার গায়ে জুতোর বাড়ি অবধি মেরেছেন প্রণবেশ। চাকরি ছেড়ে যেতেই পারতেন রাধাকান্ত, কিন্তু প্রতিহিংসার আগুনটা নিজের ভেতরে জিইয়ে রেখে চুপিসারে কাজ সারতে থাকেন তিনি। এক তান্ত্রিকের কাছ থেকে তন্ত্র এবং প্রেত আনায়ন শিখেছিলেন।
এই নারকেল গাছটা কিছুটা বড় হওয়ার পরেই গভীর রাতে তিনি ও সেই তান্ত্রিক এসে এই মেয়ে লোকটির বেওয়ারিশ মৃতদেহের উপর বসে সব সাধনা করে এই গাছে তার প্রেত প্রতিষ্ঠা করেন। এই প্রেত রাগ, দেশ, অহংকার ও হিংসাপূর্ণ আত্মার শিকার করে এবং বংশের নাশ করে। বংশবৃদ্ধি ঘটাতে দেয় না বলেই ও গাছ বেড়ে উঠলেও নিষ্ফলা হয়েই রয়ে গেছে। এই প্রেতিনীর দ্বারাই প্রমথেশ ও প্রণবেশের মৃত্যু হয়েছিল। রাধাকান্তের ভ্রম ঘটানোতেই চোখের ভুলে দুধের বাটিতে টিকটিকি দেখেছিলেন টগরবালা। তারপর থেকেই বাড়ির বৌমাদের প্রতি তার বিশ্বাস উঠে যায়। রাধাকান্ত এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। রোজ দুধের সাথে একটু একটু করে ধুতুরার বীজ খাইয়ে খাইয়ে প্রায় উন্মাদ করে তুলেছিলেন টগরকে। আজ টগরবালার আত্মার আহুতি দিয়ে তার সমস্ত স্ত্রীধন হরণ করবেন, এই আশায় যে প্রয়াস করেছিলেন তা সার্থক হয়েছে। এবার গয়নাগুলো নিয়ে কেটে পড়তে পারলেই হয়। সমস্ত গয়না টগরের শাড়ির আঁচল থেকে একখণ্ড কাপড় ছিঁড়ে তাতে বাঁধতে যাবেন, এমন সময় তার হাতে টান পড়ে গয়নাগুলো উঠোনময় ছড়িয়ে পড়ল। সেই অপার্থিব সাদা উলঙ্গ নারীমূর্তি বজ্রমুষ্টিতে তার হাত টেনে ধরেছে। এক ঝটকায় রাধাকান্তকে মাটিতে ফেলে তার বুক খামচে ধরে তীক্ষ্ণ নখরযুক্ত হাতে বুক চিরে ফালা করে হিঁচড়ে টেনে বের করে আনলো রাধাকান্তের রাগ, দেশ, অহংকার ও হিংসাপূর্ণ কলিজা। তারপর মহানন্দে সেটা চিবোতে চিবোতে উল্টো হয়ে গাছ বেয়ে উঠে গেল আবার। পিশাচকে যে চট করে স্থানচ্যুত করা যায় না, এ কথা ভুলে গেছিলেন রাধাকান্ত মুখুজ্জে। ফেব্রুয়ারি 2013, মিলনতিথি বিবাহবাসর, রাধাবাজার, কান্দি, মুর্শিদাবাদ। আজ রত্নার দাদার দ্বিতীয় পক্ষের বিয়ে। বাড়িতে অনেক ঘ্যান ঘ্যান করে বিস্তর কাঠখড় পুড়িয়ে বরযাত্রীতে আসার অনুমতি পেয়েছি। একেবারেই অজগ্রাম, খড়ের ছাওয়া মাটির বাড়ি, ধান ক্ষেত, গরু ছাগলের পাল, কিছুই বাদ নেই। পাত্রীদের পদবী রায়। পাত্রীর নিজে বাড়ির মেজ মেয়ে, তার বাবা স্কুল মাস্টার। শ্যামলা হলেও নতুন বউয়ের মিষ্টি মুখটায় সবসময় হাসি মাখানো থাকে। আর এনার কিন্তু এটি প্রথম বিয়ে। দাদার আগের বৌভাতটা জায়গা ভাড়া করেই হয়েছিল, বড় বাড়ির কাছাকাছি একটা পার্কের মধ্যে। জেঠুরা এসেও ছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে, তবে ওইটুকুই, বাড়ি অবধি কেউই আসলো না। নতুন বৌদি ভাইকে তার বাপের বাড়ির লোকে এসে তার পোষা রটওয়েলার দিয়ে গেল সেই রাতেই। দাদা অ্যানিম্যাল লাভার, ওর কোনো আপত্তি ছিল না। মা প্রথমে আপত্তি করেছিলেন, তারপর কি মনে করে মত দিলেন। একটানা বলে রত্না থামল। আমরা সবে এসে বসেছি। দাদাকে বরণ করে বর বসানোর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। রত্না, আমি ও বর তরফের অন্যান্য মেয়েরা একটি ঘরে পোশাক পরিবর্তন, প্রসাধন এসবের জন্য ঢুকেছিলাম। সেসবের পালা শেষ, তাই এই ঘরের সামনে টানা ঝুল বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি। আবারও প্রেমজ বিয়ে, রত্নাই বলেছিল। তাই তো দ্বিতীয় পক্ষ হলেও অনুরা মেয়ে। বাড়ির ভয়ানক ইতিহাস সত্ত্বেও এত আয়োজন। দাদা ভুলতে পারল কি করে? না মানে, আগের বৌদিও তো ভালোবাসার মানুষ ছিলেন। আমার প্রশ্নের উত্তরে কিছুক্ষণ চুপ করে থাকলো রত্না, তারপর বলে উঠল, একটা খুনির সাথে আর প্রেম করা চলে কি? সম্ভবত এই সাংঘাতিক কথাটি শুনে আমার মুখে কিছু ভাব পরিবর্তন হয়েছিল। তাই সে আমার ভুল ভাঙাতে বলল, না, ঠিক আমাদের কাউকে মারেনি। সানাপাড়া মুখ্যে তলক ঠাকুরজিরা, এখানে বিখ্যাত মিঠাই বটেক। পাত্রীর বোন এবং একজন পরিচারিকা এসেছেন, কাঁসার থালায় মিষ্টি, সিঙারা, জল এসব নিয়ে। সে বরযাত্রীদের আপ্যায়ন করে চলে যাবার পর রত্না আবার বলে চলল, বৌভাতে রাতে বৌদি ভাই, দাদা, আমি, মা, লিও বাড়িতে ফিরলাম যখন, তখন প্রায় রাত 1:15। আর কেউ আসতে চাইলেন না, আমরাও জোর করিনি। একটা টেম্পো করে গিফটগুলো এসেছিল বিয়ে বাড়ি থেকে বড় বাড়ি অবধি। টেম্পোওয়ালা গিফটগুলো উঠে নামিয়ে দিয়ে ভাড়া বুঝে নিয়ে চলে গেল। দাদা, মা আর আমি গিফটগুলো হাতে হাতে নিয়ে উঠোন থেকে ঘরে তুলতে লাগলাম।
বৌদি ভাই একটা অন্য সমস্যায় পড়েছে দেখা গেল। লিও কিছুতেই উঠোন পার হয়ে ঘরে এসে ঢুকবে না। তার পরিত্রাহী চিৎকারে সে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যেতে লাগলো। বৌদি ভাই তাকে সে যাত্রায় প্রচুর আদর তোয়াজ করে শেষে বকাবকি টানা হেঁচড়া করে ভেতরে নিয়ে গেল। ভয়ে কাটা হয়ে কুই কুই করতে করতে সে কোনো ক্রমে বাড়িতে উঠেই খাটের তলায় গিয়ে ঢুকল। সে রাতে আমরা যতক্ষণ জেগেছিলাম লিও আর সবার সামনে বেরোয়নি। মা একটু দূরত্ব রেখে চলছিলেন, তাই দাদাই উদ্যোগ করে বৌদিদের বাড়ি থেকে পাঠানো পেডিগ্রির প্যাকেট খুলে একটা বাটিতে নিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু বিস্তর ডাকাডাকি করেও তাকে বের করা গেল না। একভাবে এক কোনায় বসে কুই কুই করেই যেতে লাগলো। সারাদিনের দৌড়াদৌড়িতে চোখ লেগে আসলেও একটা অজানা অস্বস্তিতে ঘুম আসছিল না সে রাতে। আন্দাজ 4টে নাগাদ লিওর কুইকুইটার বদলে একটা আর্তনাদের মতো অপরিচিত আওয়াজ শুনে মা পা টিপে টিপে বারান্দায় গিয়ে দেখলেন উঠোনে নারকেল গাছের নিচে বৌদি এক দৃষ্টিতে গাছের মাথার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর আর এক হাতে চেপে বেঁকিয়ে ধরেছে লিওর ঘাড়। লিওর আর্তনাদ করতে করতে লেজ আঁচড়াচ্ছে। এ কি এই নিতা, কি করছো তুমি? আতঙ্কে চিৎকার করে উঠলেন মা, আর সেই চিৎকারেই লিওকে ছেড়ে উঠোনে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল বৌদি ভাই। সন 1961, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। পরদিন সকালে বাড়ির উঠানে এই ব্যাখ্যাহীন আশ্চর্যজনক দৃশ্য দেখে বাড়ির সদস্যেরা বাক্যহারা হয়ে গিয়েছিলেন। একে শনিবার, অমাবস্যা তিথি। তারপর এই কাণ্ডকে তো অনাসৃষ্টি বললেও কিছুই বলা হয় না। সারা উঠোনময় ছড়ানো রাশি রাশি সোনার গয়না। কিছু গয়না আবার রাধাকান্তের বিভৎস মৃতদেহের হাতে একটা পুঁটুলির মধ্যে থেকে উঁকি মারছে। তার কিছু দূরেই টগরবালার মৃতদেহ। দেখে বিষক্রিয়ায় মৃত্যু বলেই মনে হয়, কারণ এরই মধ্যে তাতে পচনের চিহ্ন দেখা দিয়েছে। মুখ দিয়ে গ্যাঁজ গড়াচ্ছে। বউ ঝিদের বুক ফাটা কান্না আর বিলাপের মধ্যেও অন্নপূর্ণার চোখে পড়ল যে পুঁটুলি গোছের জিনিসটা রাধাকান্তের হাতে আধখোলা অবস্থায় রয়েছে, সেটা আসলে টগরেরই শাড়ির ছেঁড়া অংশ। এক মুহূর্তে বুদ্ধিমতী অন্নপূর্ণা বুঝে নিলেন যে রাধাকান্তের আর যাই হোক সদ উদ্দেশ্য ছিল না। মাকে খুনও হয়তো রাধাই করেছে, কিন্তু নিজে মরলেন কিভাবে? এ যে ভয়ানক মৃত্যু। এভাবে কলজে ছিঁড়ে বের করে নেয় কোন প্রাণী? কিছুক্ষণের মধ্যেই টগরের মৃতদেহ সৎকারের ব্যবস্থা হলো। বাড়ির লোকের জবানবন্দিতে উল্লেখ্য বা তাৎপর্যপূর্ণ কিছুই পাওয়া গেল না। পুলিশ রাধাকান্তের বিকৃত মৃতদেহটা এরপর ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেল। সবাই কান্নাকাটির মধ্যেও এক চাপা উত্তেজনা, কারণ ওই যে গয়নাগুলো। বাড়ির ছেলেদের সেদিকে তেমন মনোসংযোগ না থাকলেও বৌমা ও নাতনিরা বেশ আমোদিত হয়েছেন। গম্ভীর শুধু অন্নপূর্ণা। তার 2 মেয়ে ও দেবরপত্নী প্রীতিলতা গয়নার ভাগাভাগির ব্যাপারে সোৎসাহে জানতে এসেছিল তার কাছে। তোরা পড়ালেখার পাট উঠাইয়া দেছোস মুখপুরিগুলা? মাছটা ময়রা গত হয়েছে না, এক রাত যাপন হয় নাই, তব জিব্বা ঝুল্লা পড়ছে। সি এই বলে যার পর নাই তেতে উঠে বড় মেয়ের গালে ঠাসিয়ে এক থাপ্পড় মারলেন অন্নপূর্ণা। সে কাঁদতে লাগলো। আসলে কথাগুলো বললেন যাকে, ওই ঝিকে মেরে বউকে শেখালেন আর কি। ছোটটি তা দেখে অবিলম্বে দৌড়ে পালালো। আর প্রীতিলতা মানে অন্নপূর্ণার যা, মুখ গোমড়া করে পায়ের তোড়াতে ঝুমঝুম করে শব্দ তুলে সেখান থেকে চলে গেলেন। ওই আওয়াজ শুনে হঠাৎই একটা কথা অন্নপূর্ণার মাথায় এলো। মার একজোড়া মল ছিল না? সব গয়নাই যখন পড়েছিলেন, মলজোড়াও তো পায়ে থাকবারই কথা। পায়ে তো সেরকম কিছু দেখলেন না তিনি। সদ্য তুলে আনা গয়নাগুলোর মধ্যে আঁতিপাতি করে খুঁজতে লাগলেন অন্নপূর্ণা, কিন্তু মলজোড়া কোথাও মিলল না। সেই রাতে সকলে সেদ্ধ ভাত খেয়ে শোবার তোড়জোড় করছে। সকলেরই মনে অল্প বিস্তর ভয়। ভয়টা ঠিক কিসের
তা যদিও স্পষ্ট করে কারো জানা নেই। বিশেষ করে অস্বস্তিতে পড়েছেন দুজন মানুষ, অন্নপূর্ণা এবং প্রীতিলতা। দুজনের অস্বস্তির কারণ যদিও আলাদা আলাদা। অন্নপূর্ণা স্বর্গত টগরের মলজোড়া নিয়ে ধন্দে পড়েছেন। এ কি হলো? গয়না যেটুকু ছিল বলে মা সর্বসমক্ষে স্বীকার করতেন তার থেকেও ঢের বেশি পাওয়া গেছে। অর্থাৎ ছেলের বউদের থেকে সত্য গোপন করতেন, যাতে তাদের লোভ ওদিকে গিয়ে না পড়ে। তবে মল তো একজোড়া ছিল বটেই, সম্ভবত ওনার একমাত্র রূপোর গয়না। হ্যাঁ, এক জোড়াই, কোনো ভুল নেই তাতে। স্নেহঘন মুহূর্তে মা দেখিয়েছিলেন তার বড় বৌমাকে। সেগুলি গেল কোথায়? টগরের ঘর, সিন্দুক সব তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন অন্নপূর্ণা, কোথাও নেই সে জিনিস। রাধাকান্তের শরীর তল্লাশি করেও তো কিছু পাওয়া যায়নি। তবে কি কাল রাতে আরও কেউ ছিল ঘটনাস্থলে? প্রীতিলতার অসন্তোষের কারণটি সম্পূর্ণ ভিন্ন। ঘুম তারও আসছিল না। আয়নার সামনে অকারণে দাঁড়িয়েছিলেন। হঠাৎই ঘাড় ঘুরিয়ে মেঝেয় শুয়ে থাকা স্বামীকে আর চোখে দেখে শুরু করলেন। তুমি মনে হয় তোমার রামের সুমতির নারায়ণী বৌদির পায়ে তেল ঠেল মাখাইতেছ না ঠিক কইরা, তাইনের সেবা যত্ন কম হইতেছে। মাতৃশোকে মুহ্যমান ভৌমিক বাড়ির মেজ ছেলে প্রিয়তোষ দাহকার্য ইত্যাদিতে বেশ ক্লান্তও বটে। ধরা গায়ে সবে মেঝেতে শুয়েছিলেন, চোখ দুটো লেগে এসেছিল। বউয়ের চাপা অথচ ক্রুদ্ধ আস্ফালনে তন্দ্রা ছুটে যাওয়ায় বিরক্ত স্বরে জানতে চাইলেন, কিতা হইছে? চেয়াত করতাছ কি লিগা? ওবেলা টুসি আর তুলি তোমার সতীলক্ষ্মী বৌদিরে জিগাইতে গেছিল গিয়া যে মায়ে তো গয়নাগুলি হগলের নাম কইরাই রাখছিলেন, আমরা একবার দেখতাম হইলে তা তাই নে কি ঝালডি ঝাললো মা গো মা। মাইয়া দুইটা পলাইয়া বাসে। মাইয়া লোকের ওরম ঝাল দেখানি উচিত না। তাই নে অহন ঠিক গাই নিজের বাড়ির মাথা ভাবতেছেন। মনে রাখবা ওই গহনায় আমারও সমান অধিকার। ক্লান্ত প্রিয়তোষ অশান্তি এড়াতে শুধু বললেন, বুঝছি, কাল সকাল হইল শুনুম। হেতে হিতে বিপরীতই হল। প্রীতিলতা স্পষ্টই বুঝলেন যে তার রোষ এবং অভিমানকে স্বামী পাত্তা দিলেন না। তার কণ্ঠস্বর আরও উচ্চগ্রামে উঠল। প্রয়োজন নাই আমার বিলাপ শোনানের, বৌদি সায়া তুল্লা ধূপ দীপ দাও গিয়া। প্রিয়তোষ তার বৌদিকে যথেষ্ট সম্মান করতেন। এই কথায় মহা ক্রুদ্ধ হয়ে স্ত্রীর চুলের মুঠি ধরে মারলেন এক কিল। প্রীতিলতা ডুকরে কেঁদে উঠে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে। অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকার রাত, একটি তারাও দেখা যাচ্ছে না ঘনঘোর কালো আকাশে। রাগের মাথায় কুপি বাতি কিচ্ছুটি না নিয়ে বেরিয়ে এসেছেন প্রীতিলতা। হঠাৎ পায়ে ঠেকে গেল কি যেন ঠান্ডা মতো ধাতব বস্তু। একটা ধাতব শব্দ করে জিনিসটা প্রীতিলতার পায়ের গুঁতোয় বেশ কিছু দূর গিয়ে ছিটকে পড়ল। শব্দের অনুসরণ করে তিনি কুড়িয়ে পেলেন বস্তুটি। একটা মল, শাশুড়িমার মলটা না? লোভ অতি ভয়ানক রিপু। পাপের ঘড়া পূর্ণ করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই দুরাচারী বোধটি। এই নিশুতি রাতে লোভাতুর প্রীতিলতাও ভেবে দেখলেন না যে হঠাৎ একটা মল এখানে পড়ে থাকতে যাবে কেন। লোভ বা বলা ভালো নিয়তি তাকে অন্য পথে চালিত করল। নিশ্চয়ই বড় বউয়ের চোখে পড়েনি এটা, না হলে এটাকেও আটকে ফেলত। কিন্তু এর জোড়াটা কোথায়? সারা বারান্দা খুঁজতে খুঁজতে হঠাৎ মাথায় খেলে যায় প্রীতিলতার। তাই তো, নিশ্চয়ই জোড়ার আরেকটা ওই গাছের নিচেই পড়ে আছে, হয়তো কারোর চোখে পড়েনি। সাত তাড়াতাড়ি ঘরে ঢুকে হ্যারিকেনটা জ্বালালেন। প্রিয়তোষ তখন অঘরে ঘুমোচ্ছেন। প্রীতিলতা হ্যারিকেন নিয়ে উঠানে গেলেন মল খুঁজতে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হ্যারিকেনটা যখন নিবু নিবু হয়ে এসেছে, ঠিক সেই সময় ঝনঝন শব্দে পেছন ফিরে তাকালেন প্রীতিলতা। এই তো মলের জোড়াটি, কিন্তু ওখানে কেন? অবাক হয়ে দেখলেন প্রীতিলতা।
মলটি উঠানের নারকেল গাছটার মাঝারি উচ্চতা থেকে শূন্যে ঝুলছে। মৃদু আওয়াজটাও আসছে ওই দিক থেকেই। হাতে পাওয়ার মতোই উচ্চতা মোটামুটি। প্রীতিলতা হাত বাড়িয়ে এগিয়ে গিয়ে দেখলেন একটা চুল খোলা ফ্যাকাশে সাদা চামড়ার উলঙ্গ স্ত্রী মূর্তি উল্টো হয়ে ঝুলে রয়েছে গাছটির গুঁড়ি থেকে। মলটি তারই হাতে ধরা। প্রীতিলতা একটুও নড়াচড়া করার আগেই ঝাঁপিয়ে পড়ে তার লোভী কলিজেটা চামড়া মাংসের ওপর দিয়ে বজ্র মুষ্টিতে চেপে ধরল সে নারী মূর্তি। রক্তচাপ সাংঘাতিক বেড়ে গিয়ে নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো তার। বিকল হয়ে গেল হৃদযন্ত্র ও বৃক্কদ্বয়। ফেব্রুয়ারি 2013, মিলনতিথি বিবাহবাসর, রাধাবাজার, কান্দি, মুর্শিদাবাদ। কেন ঠাম্মির ছবিতে কাঠ ছোঁয়ানোর সময় গুরুদেবের আসন আর ঘটের জল আনলি না কেন বড় বাড়ি থেকে? এবার কি হবে? দাদা সবে বিয়েতে বসেছেন। রাতের লগ্ন, এখন সবে সন্ধে। বিয়ে শেষ হতে দেরি আছে। এর মধ্যে রত্নার মা রত্নার ওপর চোটপাট করছেন। কারণ বিভৎস সব ঘটনার পরে ওই বাড়িতে রত্নারা যে কদিন ছিল সেই কদিনের জন্য বংশের আরাধ্য গুরুদেবের পূজার আসন আর ঠাকুরের চরণ ধোয়া জল একটি তামার ঘটিতে রেখে মূল বাড়িটিকে উঠানের অশুভ শক্তির থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল। নারকেল গাছে যাই থাক, ওই জল আর আসন স্থাপিত থাকলে তা আর উঠান ডিঙিয়ে বাড়িতে এসে উঠতে পারবে না। রত্নারা শেষ যে কদিন ওই বাড়িতে ছিল এইভাবেই দিনপাত করত, ওই আসন আর জলের ভরসায়। ওই জল নতুন বউয়ের মাথায় ছিটিয়ে তবে তাকে বাড়িতে তুলতে হবে, এটাই নাকি নিয়ম। রত্নার দাদার বিয়ের কার্ডগুলো টগরের ছবির পায়ে ছুঁয়ে আনার সময় ওই ঘটির জল নিয়ে আসার কথা ছিল। তাড়াহুড়োয় পালাতে গিয়ে ভুলে গেছে বেচারি। জল না আনলে বউ ঘরে তুলব কি করে? রত্না আমার দিকে তাকিয়ে ইশারা করল। আমি এগিয়ে গেলাম তার দিকে। মা তো ব্যস্ত থাকবে এদিকে, বর এসেছে যে গাড়িতে তাকে কিছু টাকা দিলে রাজি হয়ে যাবে। আর এখন রওনা দিলেও রাত 11টার মধ্যে কলকাতায় ঢুকে যাব। যাবে ভাই, রাতটুকু সময় হবে তো? সন 1961, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। এই অল্প সময়ের মধ্যেই তিনটে ভয়াবহ মৃত্যুর পর গোটা বাড়িটাই যেন থমকে গেছে। অমাবস্যার পরের দিন সকলেই আবিষ্কার করেছিল প্রীতিলতার রক্তাক্ত বিভৎস বিকৃত মৃতদেহ। সে দেহের মুখে একটা চোখ নেই। বাঁ চোখটি চক্ষুগহ্বর থেকে আলাদা হয়ে উঠানে পড়েছিল। প্রাথমিক ময়না তদন্তে প্রমাণিত হয় যে হার্টের ওপর কোনো কিছুর চাপ, ভয়ানক চাপ সৃষ্টি হওয়ায় তার রেনাল ও হার্ট ফেলিয়ার হয় এবং সেই সাথে চোখ এবং রক্তবাহী ধমনীগুলি ফেটে ওইভাবে নাকমুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ফলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। আসল রিপোর্টটি দিন তিনেক পরে পাওয়া যাবে। দিন গড়িয়ে রাত এসেছে। আজ পরমেশ ভাই প্রিয়তোষ ও প্রকাশের সাথে শুয়েছেন। ওই ঘরে অন্নপূর্ণা আর টুসি তুলি। অন্নপূর্ণা শুয়ে শুয়ে ভাবছিলেন, কি আশ্চর্য ব্যাপার না, মা নিজেই গাছটিকে ভয় করতেন। অনেকবার বলেছেন ওই কথা। সেই মাই হঠাৎ ওই নিশুতি রাতে এক গা গয়না পরে রাধাকান্তের সাথে সেই গাছের গোড়াতে যেতেই রাজি হলেন কেন? তিনি বিষক্রিয়ায় মরেছেন, কারণ ধুতুরার বিষপূর্ণ দুধের ঘটি অকুস্থলে পাওয়া গেছে। ও কীর্তি নিশ্চয়ই রাধার, কিন্তু তারপর রাধা মারা গেল কার হাতে? সব বাদ দিয়ে যদি এও ধরা যায় যে সেই রাতে কোনো হিংস্র জন্তু এসে পড়েছিল ঘটনাক্ষেত্রে, তাহলে পরের রাতেই প্রীতিলতার সাথে ঠিক কি হয়েছিল? চোখ বেরিয়ে গিয়ে মুখ নাক কান দিয়ে অঝরে রক্ত বেরিয়ে ওইভাবে ছোটটা, আহারে! যাকে বোনের মতোই ভালোবাসতেন অন্নপূর্ণা। যখন নতুন বিয়ে হয়ে এসেছিল তার চুল বেঁধে দিতেন, পালা পার্বণে আলতা পরিয়ে দিতেন। চোখ ভিজে চোখের কোণ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ল। কাঁদতে লাগলেন অন্নপূর্ণা ভৌমিক। আজ প্রায় 13 বছর হলো তিনি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছেন।
শান্তিপূর্ণ একান্নবর্তী পরিবারে এমন ভয়াল ভয়ঙ্কর কিছুর ছায়া পড়েনি কখনো। চোখ বুজে প্রার্থনা করলেন তিনি। এইসব ভাবতে ভাবতে চোখ লেগে এসেছিল অন্নপূর্ণার। মাঝরাতের দিকে ঝুম ঝুম ঝনা ঝমঝম গোছের একটা ধাতব শব্দে তার তন্দ্রার রেশ কেটে গেল। তবুও শোনার ভুল মনে করে প্রথমটায় চুপ করে শুয়ে রইলেন। আবার শব্দ এলো। ঘরের জানালাটার পাশ থেকেই আসছে শব্দটা। চোখ মেলে অন্নপূর্ণা দেখলেন সেদিকে। ঘরে আলো বলতে একটা হ্যারিকেন, তার সলতেটা প্রায় নিভে এসেছে। ঘরে অদ্ভুত আলো আঁধারি। সেই আধো আঁধারিতেই দেখা গেল লাল পাড় শাড়ির এক হাত ঘোমটা মাথায় জানলার শিক ধরে কেউ দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা রূপোর মল। বিলক্ষণ চেনেন ওই মল অন্নপূর্ণা, মার মল। মা বলেও ছিলেন ওই মল বড় বউ অর্থাৎ তাকেই দেবেন। তবে কি মাই এসেছেন বড় বউকে তার প্রাপ্য পাইয়ে দিতে? ক্ষণিকের জন্য লোভী হয়ে ওঠা অন্নপূর্ণার হৃদয় যুক্তিবুদ্ধির গণ্ডি পেরিয়ে গেল। আর তার মাথায় রইল না যে যার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেছে তিনি আর ফিরে আসতে পারেন না। মাথায় এও এলো না যে মা বিধবা ছিলেন। অন্নপূর্ণার বিয়ের কয়েক বছরের মাথায় প্রণবেশের মৃতদেহ খুঁজে পাওয়া যায় উঠানের ওই অলক্ষণে গাছটার নিচে। সেই ইস্তক ধান পড়তেন টগর। লাল পেড়ে শাড়ির ঘোমটা আসবে কোত্থেকে? কিছুই মাথায় রইল না। জানলায় দাঁড়ানো সেই রহস্যময়ের দিকে দেখতে দেখতে খাট থেকে নামতে গেলেন অন্নপূর্ণা। কই যাইস লো? ওই হানো পেতনি দাঁড়াইয়া আছে। যাইস না, যাইস না। নারকেল গাছটি কাটতে কব, ওরা ওই হানো লুকাইছে। আতকে উঠে পেছনে ফেরেন অন্নপূর্ণা। সাথে সাথেই ঘোর কেটে যায়। টুসি উঠে বসেছে বিছানায়। সেই বলছে কথাগুলো। তার রক্তাভ চোখ দুটো খোলা, গলায় অবিকল টগরের স্বর। সে যে নিজের মধ্যে নেই তা তার চেহারা ও হাবভাবে স্পষ্ট। অপার্থিব নারকীয় একটা হাসি ভেসে আসে জানলার দিক থেকে। ঝুমঝুম শব্দ তুলে জানলার পাশ দিয়ে দুই জোড়া পায়ের আওয়াজ দৌড়ে পালায়। ঠাস করে মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন অন্নপূর্ণা ভৌমিক। ফেব্রুয়ারি 2013। গন্তব্য দক্ষিণ কলকাতা। এটা কোন জায়গা বিজয়দা? বরানগর ছাড়িয়ে গেলাম। রাতের ফাঁকা রাস্তা তো, এই ধরেন আর মিনিট 40। আরও 40 মিনিট? শর্টকাট রাস্তা কিছু থাকলে দেখো না দাদা, আবার ফিরতে হবে তো এতটা পথ। রাতে গাড়ি চলবে না। হ্যাঁ? স্বল্পভাষী গোমরা গোছের ড্রাইভার সাহেব সংক্ষেপে জানালেন যে কলকাতা যখন এসেই পড়েছেন তখন আমাদের সেই ভয়াবহ বাড়িতে নামিয়ে উনি রাতটুকু নিজের বাড়িতে খেতে এবং থাকতে যাবেন। একেবারে কভি খুশি কভি গমের অমিতাভের মতো। কেহে দিয়া বাস কেহে দিয়া। সেই সিদ্ধান্ত থেকে তাকে আর নড়ানো গেল না। রত্নার রাগারাগির মাত্রাটা স্কুলের ছাত্রদের মেজাজ দেখানোয় গণ্ডিবদ্ধ ছিল বলে ভাবতাম। এখন তার তেজ দেখে নিজেই আড়ষ্ট হয়ে বসে আছি। আপনাকে পুরো সন্ধে থেকে আগামীকাল বেলায় বউ নিয়ে বাড়ি আসা অবধি বলে দেওয়া হয়নি? হ্যাঁ, কিন্তু তার মধ্যে আরেকটা কলকাতা ট্রিপ ছিল না। কলকাতা থেকে মুর্শিদাবাদ আর ব্যাক, এই কথা হয়েছিল। এই ট্রিপটা এক্সট্রা হচ্ছে। আরে দাদা, একটা জরুরি জিনিস বিয়ের কাজে লাগবে। আপনাকে না হয় এক্সট্রা কিছু টাকা দিয়ে দেবো আমরা। না দিদি ভাই, রাতে গাড়ি চলবে না। বলছি কি, জল নাকি নেবে সেটা নিয়ে তারপর রাতটুকু তোমাদের ফ্ল্যাটে থাকলে হয় না? উনি না হয় 5 মিনিট বড় বাড়ির সামনে জলটুকু নিয়ে আসা অবধি দাঁড়াবেন। সহসা উজ্জ্বল হয়ে ওঠা রত্নার মুখের আলোটা হঠাৎ করেই নিভে গেল। কি হলো? ফ্ল্যাটের চাবি আনিনি ভাই। আর কারোর বাড়ি থাকা যাবে না? হ্যাঁ, আমার বাড়িতে অনেক জায়গা। ওই জিনিস রাতে অন্য বংশের কারো বাড়িতে রাখা যাবে না।
নিয়ম নেই। কেন? কি জিনিস সেটা? আশীর্বাদী জল গৃহান্তর করলে তার কাজ নষ্ট হয় নাকি? আমার আর ধৈর্য থাকছিল না। ওতে আশীর্বাদী জলে মেশানো ঠাম্মির অস্থিভস্য আছে। অন্য বাড়িতে নিয়ে গেলে যদি সেখানে তিনি চলে আসেন। পিন ড্রপ সাইলেন্স নিয়ে গাড়ি আরও আধ ঘন্টা মতো ছুটে দক্ষিণ কলকাতার একটা দোতলা পোড়ো বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটিতে কোনো আলো জ্বলছিল না, যথার্থই দুর্ভেদ্য অন্ধকার। মরচে ধরা গেটটির একটি পাল্লা ভেঙে একধারে ঝুলছে। উঠানে একটা বাজ পড়া আধা ন্যাড়া সুউচ্চ নারকেল গাছ। নিরুপায় হই আমার আর রত্নার মধ্যে একটা ভাবলেশ শূন্য অভিব্যক্তি দেখা দিয়েছে। ওই দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন হয় আর কি। এই বাড়িতেই যখন থাকতে হবে তখন আর আগে পিছে ভেবে লাভ নেই। রত্না একটা 1000 টাকার নোট ড্রাইভারের হাতে দিয়ে প্রায় হাত জোর করেই বলল, দয়া করে সে যেন ভোর 4:30 থেকে 5টার মধ্যেই আসে। আমি 6টার আগে আসবো না ম্যাডাম, তাহলে আপনারা অন্য গাড়ি দেখে নিন। এই কথা বলে ড্রাইভার পকেটে টাকাটা ভরে গাড়ি ঘুরিয়ে ছুট দিল। আমি নির্নিমেষে বাড়িটা দেখছিলাম। হঠাৎ দেখলাম একটা অস্পষ্ট কালো 4 পেয়ে জিভ মূল বাড়িটার থেকে বেরিয়ে বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আমি শিউরে উঠে রত্নাকে ডাকতে গিয়ে দেখি সেও ওই দিকেই তাকিয়ে আছে। কি গো ওটা? মোবাইলের টর্চটা জ্বালিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে রত্না বলল, ওটা লিও, নিতা বৌদি রট ওয়েলারটা। চুলটা বাঁধো দেখি আগে। ঠাম্মি সন্ধ্যের পরে খোলা চুল দেখলে রাগ করবে। এই বাড়িতে যারা গত হয়েছে তারা কেউই এই বাড়ি ছেড়ে যায়নি আসলে, তাই জ্যান্ত মানুষগুলোই আর টিকতে পারল না। এসো ভেতরে এসো, এই রাতটুকু যে সময় দিতেই হবে। বরাবর প্রত্যেকটা মানুষকে দেওয়া কথা রক্ষা করার চেষ্টা করেছি। হয়তো সব কথা রাখতে পারিনি। আমি সেই রাতে পালাতেই পারতাম, কিন্তু পালাইনি। প্রায় আমারই বয়সী রত্না, ওর জায়গায় তো আমিও হতে পারতাম। হয়তো বিপদের মাত্রা আরও বেশি হতে পারত। ইষ্টনাম কাকে বলে জানা ছিল না, কিন্তু দাদুভাই একটা জিনিস শিখিয়েছিলেন। মনে মনে সেটাই স্মরণ করে পা বাড়িয়ে ক্ষীণ স্বরে বললাম, চলো। সন 1922, সতীরঘাট শ্মশান, বড়ডিহি গ্রাম, জেলা বলরামপুর। বাবা আমায় কিছুই দিচ্ছেন না তাইনেরা। পোলায় আজ জুতো দিয়া বাইরাইল ঠাউর। বুড়া কর্তায় মুখ ফিরাইয়া বইয়া রইলেন। হেরার বাড়িত কাম করি দেইয়া আমারে ভৃত্যের মতন রাখছেন। সে বাড়ির সম্মান নাই, ইজ্জত নাই। হাউ হাউ করে তান্ত্রিকের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন বছর 26-এর রাধাকান্ত মুখুজ্জেমশাই। বামুনরে জুতো মারে ঠাউর, এর কি কোনো ভিত হইব না? তোর কি জুতোর বাড়ি খাওয়ার প্রতিশোধটাই প্রয়োজন তাহলে, নাকি আরো কিছু মনে গুঁজে এসেছিস? এই পূর্ণভূমিতে বসে মিথ্যাচার করলে ফল কি হবে জানিস তো? আমায় এক কানা করিও দেন নাই কর্তারা। আমি কলুর বড়দের মতো খাটি তাগো ব্যবসায়। ঠাকুরের জায়গাটুকু দেয় আর সামান্য মাইনা, আর তো কিছুই। আর কি চাই তোর? জুতো যে মেরেছে সে অকারণে মেরে থাকলে তার হাতে কুষ্ঠ হবে, আর যারা তোকে আশ্রয় দিয়ে খাইয়ে পড়িয়ে তোর প্রতিপালন করে চলেছে তাদের বিরুদ্ধাচারণ করলে তোর মহা সর্বনাশ হবে, এই বলে দিলুম। বেরো এখনই, বেরো বলছি। নিতান্তই ভগ্ন হৃদয় নিয়ে অগত্যা বাবাজির শ্মশানস্থিত কুটির থেকে বেরিয়ে এলেন রাধাকান্ত। না, ছোট কর্তার হাতে কুষ্ঠ হওয়ানোর উপায় নাই। গদি থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন রাধাকান্ত। সেদিক দিয়ে দেখতে গেলে খুব অল্পের ওপরেই ছেড়েছেন কর্তাবাবুরা। অন্য কেউ হলে হয়তো তাকে কাজেই রাখতেন না ওই ঘটনার পর। তবে কি হাল ছেড়ে দিতে হবে? পাবেন না ভৌমিক বাড়ির অতুল ঐশ্বর্যের কোনো ভাগই? শেষ বয়সে রাজার হালে থাকার স্বপ্ন কি তার অধরাই রয়ে যাবে? এইসব 7-5 ভেবে হতোদ্যম হয়ে এগোতে লাগলেন শ্মশানের তোরণের দিক। কিরে পেলি না? একটা খয়াটে স্বরের তেজি ডাক এসেছে পেছন থেকে। পেছন ফিরে চট করে কাউকে দেখতে না পেয়ে কিছুটা ভীত হই রাধাকান্ত পিছন ফিরে হনহনিয়ে চলে যেতে গেলেন।
ঠিক সেই সময়ই পেছনের বাঁকানো নারকেল গাছটার থেকে তরতরিয়ে নিচে নেমে এলো একজন লাল কৌপিনধারী ন্যাড়া মাথা লোক। সারা মুখে বুকে কোথাও লোমের লেশ মাত্র নেই, নেই ভ্রুর চিহ্ন, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু চোখ দুটি আশ্চর্য উজ্জ্বল। কাঁধে একটা লাল কাপড় জড়ানো পচনময় উলঙ্গ নারী দেহ। আঁতকে উঠে পালাতে যাচ্ছিলেন রাধাকান্ত। তার হাতটা খপ করে চেপে ধরল কিম্ভূত লোকটা। তন্ত্র শিখবিনি, রাজা হবিনি, কিরে ভগবান বেকা পথে সোনা দেয়নি, বিশেষ দেয়, বুঝলি? আপনি তন্ত্র জানেন? সব জানি, সব দেখতে পাই। লুভে পড়তেছিস তুই, মান সম্মান হারাইছিস। চ, আজ ভালো দিন, এরে তোর ভিটে নিয়ে চল, এর কাছে চাইলি পর সব পাবি। লোভে সম্পত্তির মোহে অন্ধ হয়ে রাধার খেয়ালই রইল না যে এক অজ্ঞাত কুলশীল আধপাকলা সম্পূর্ণ অপরিচিত যোগ শক্তিলব্ধ পুরুষকে তিনি নিজের জীবনে দিশারির স্থান দিলেন। একবার শুধু জানতে চেয়েছিলেন। আপনি কিছু পায়েন নাই? আপনি তেনা পইরা ঘুরেন কেন? উত্তর এসেছিল, আমার সব পাওয়া হয়েছে রে, তুই নে যা, এর স্থান দে, তোরও সব পাওয়া হবে। সেই রাতে ওই শ্মশান ভূমির থেকে সেই অদ্ভুত লোক আর ওই বেওয়ারিশ লাশটাকে নিজের উত্তরীয় জড়িয়ে ঘোড়ায় টানা জুড়ি গাড়িতে চাপিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাধাকান্ত। হ্যাঁ রে, পাইলেন কোনখানে? আপনার কেউ? ওর নাম মুক্ত, আমার সিদ্ধির জন্য এনেছিলুম। আমার কাজ শেষ, কিন্তু এরে কাজে লাগাতে হবে। এরে কাজে না লাগলি আমার মুক্তি নাই। উন্মাদের প্রলাপ মনে করে চুপ করে রইলেন রাধাকান্ত। মানুষ সাধনায় সিদ্ধি লাভের জন্য কত কিছু করে, কোথাকার মরা তুলে এনেছে কে জানে। ব্রাহ্মণ মানুষ, এক মুহূর্তের জন্য গাটা গুলিয়ে উঠেছিল তার। লোকটি সেটা টের পেলেন বোধহয়। বললেন, ঘেন্না করিস নি বাপ, ওরে রোজ দুটো খাতি দিবি, আর মাঝে মাঝে রূপও দিবি। ও রূপও পেলি খুশি হয়, ও খুশি হলি তোর ঝুলি বইরে দিবে। কোপ হলি কিন্তু সর্বনাশ। আর কথা বাড়ালেন না রাধাকান্ত। আর চোখে লাশটার দিকে তাকাতে লাগলেন মাঝে মাঝে। 5.5 ঘন্টা যাত্রা করে যখন বড় বাড়ি পৌঁছলেন তখন প্রায় মাঝরাত। বিদ্যুতের চমক আর ঘন ঘন মেঘ গর্জন আসন্ন প্রলয়ের আগাম আভাস দিচ্ছে। ভৌমিক বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটা মরা কাঁধে অত্যন্ত ক্ষিপ্র বেগে উঠানের নারকেল গাছটার নিচে এসে মরাটাকে ঘাট থেকে নামালো। সে রাতে ওই ব্যক্তি মন্ত্রদান করেছিল রাধাকান্তকে, শিখিয়েছিল প্রেতানায়ন এবং সব সাধনার কৌশলসমূহ। ওই ভয়ানক প্রেত এক স্থানে স্থাপিত হলে সহজে সেই স্থান ছেড়ে যায় না। সত্যি বলতে তাকে তাড়াবার কৌশলটিও ভয়াবহ। এক স্থান থেকে বিতাড়িত করতে গেলে তাকে অন্য স্থানে কোনো অসৎ দায়িত্ব দিয়ে কাজে মোতায়েন করতে হবে এবং একই সাথে ওই প্রেতের চিন্তাভাবনা মাথা থেকে সম্পূর্ণরূপে বের করে দিতে হবে। যদি সে নতুন কোনো কর্মে নিয়োজিত হয় তবেই সে পূর্বের আজ্ঞাকারীকে রেহাই দেবে, না হলে নয়। এই কথার শেষে আমার ছুটি বলে পৈশাচিক উল্লাস দেখিয়ে সেই আধপাগলা লোকটি পালায়। রাধাকান্ত আর কোনোদিনই তার খোঁজ পাননি, করেনও নি। লোভের বশবর্তী রাধাকান্ত ওই পাগলের শর্তে রাজি হয়েছিলেন, তাই সেই বিভৎস প্রীতিনি উঠানের ওই নারকেল গাছে স্থাপিত হল। রাধাকান্ত চেয়েছিলেন যে ভৌমিক বংশ সম্পূর্ণ বিনষ্ট হোক এবং তার ফলে বেওয়ারিশ হয়ে যাওয়া ব্যবসাপাট তার হয়ে যাক।
বাড়ির বউরা বংশের প্রদীপের জন্মদাত্রী, তাই আগে তারাই মরুক, এই ছিল তার মনের আশা। প্রেতকে আদেশ দেয়া শিখিয়েছিলেন সেই পাগলতান্ত্রিক। সেই মতোই তাকে আদেশ করেছিলেন রাধাকান্ত যে বাড়ির বউদের তথা বাড়ির সম্পত্তির প্রতি হাত বাড়ায় এমন লোভী কাউকে চোখে পড়লেই তাকে নিকেশ করে দিতে। নিজের ভুলে সেই প্রেতেরই সামনে টগরের গয়না অর্থাৎ বাড়ির স্ত্রীধন নিজের হাতেই নিতে গিয়ে নিজেই সেই প্রেতিনীর শিকার হলেন শেষে। স্থাপনা করা স্তক মৃত্যু রোজ নিশুতি রাতে রাধাকান্ত তাকে মৃত জন্তুর মাংস, অস্থি ইত্যাদি খাবার দিতে আসতেন। ডাকতেন, আয় আয়। নারকেল গাছের গুঁড়িতে আওয়াজ উঠত। ভৌমিক বাড়ির সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকত তখন। কেউ এই বিভীষিকাময় ঘটনা কোনোদিনই দেখতে পাননি, একজন ছাড়া। সদ্য যুবক প্রকাশ তখন সবে সিগারেট খেতে শিখেছেন। উনি রাধাকান্তের এই প্রেত স্থাপন কীর্তির বহুদিন পরে একদিন মাঝরাতে উঠে দোতলার বারান্দায় এসে দেখেছিলেন যে রাধাকান্ত সেই গভীর রাতে আস্তে আস্তে প্রায় চোরের মতো মেন গেট দিয়ে বেরিয়ে গেলেন এবং নারকেল গাছটার গুঁড়ি বেয়ে কিছু একটা অত্যন্ত দ্রুত গতিতে গাছের মাথার ঝুপসি পাতাগুলোর ভেতর আত্মগোপন করল। সামান্য গলা তুলে জিজ্ঞেস করেছিলেন প্রকাশ, কে কে ওখানে? বেশি জোরে কথা বলার সাহস হয়নি, কারণ সিগারেটটা দাদার থেকে লুকিয়ে খেতেন। কে লুকোলো তা তিনি বুঝতে পারলেন না, তবে একটা অস্পষ্ট হাসির আওয়াজ পেয়ে উৎকণ্ঠিত হয়ে ঘরে ঢুকে গিয়েছিলেন। 1961-তে পরপর রাধাকান্ত, টগরবালা ও প্রীতিলতার অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর কারণে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। বুদ্ধিমতী অন্নপূর্ণা সে রাতে টুসির মুখে টগরের কণ্ঠে সাবধানবাণী শুনে তৎকালীন অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফেরার পর অতীব সাহসের সাথে বুক বেঁধে মুখ বন্ধ করে চলছিলেন। এইটুকু তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার শাশুড়ি মা সূক্ষ্ম দেহেও তাদের রক্ষা করে চলেছেন। ওই নারকেল গাছের অশুভ আত্মারা হয়তো তার ঘেরাটোপ ডিঙিয়ে এই বাড়ির আর কারো অনিষ্ট করতে পারবে না। কিন্তু অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে শ্রাদ্ধ এবং পরলৌকিক ক্রিয়া 3 দিনের মধ্যেই করতে হয়। মুক্তি পেয়ে শাশুড়িমা যদি বাড়ি পরিত্যাগ করে অমৃতলোক যাত্রা করেন, তাহলে উপায়? এই শ্রাদ্ধ তো হতে দেওয়া যাবে না, মাকে বাড়িতেই রাখতে হবে। কুলগুরু টগর ও প্রীতিলতার ক্ষেত্রে বিধান দিয়েছিলেন যে শ্রাদ্ধ শান্তির শেষে তার অস্থিভস্য গয়ায় গিয়ে সপিণ্ড শ্রীবিষ্ণুর পাদপদ্মে বিসর্জন দিতে হবে। এর কারণ বিস্তার করেননি তিনি। টগরের সাদা কালো ছবিটির নিচেই একটি তাকের উপর এক মুখ বন্ধ করা ঘটে সেই অস্থিভস্য রাখা ছিল। অন্নপূর্ণা তড়িঘড়ি সেই ঘটি লুকিয়ে ফেললেন। বাড়িতে একচোট মহা খোঁজাখুঁজির পরেও সে ঘটি মিলল না। ঘটি না পাওয়া যেতে বিহিত মতে টগরের আর গয়াযাত্রা হল না। তবে প্রীতিলতার পরলৌকিক ক্রিয়া যথাবিহিত সম্পন্ন হল। রাতগুলোতে সেই স্তক কখনো সখনো ঘুম ভেঙে জেগে উঠে অন্নপূর্ণা শুধুমাত্র একজোড়া মলের শব্দই শুনতে পেতেন। দেখতেন টুসিও জেগে রয়েছে, তার অতন্দ্র স্থির অকুতভয় দৃষ্টি জানলা ছাড়িয়ে উঠানের নারকেল গাছটিতে আবদ্ধ। প্রমথেশ ও প্রণবেশের মৃত্যুর পর ভৌমিকদের ব্যবসা থেকে রাধাকান্ত ভালোই টাকাকড়ি হাতিয়েছিলেন। তা দিয়ে নিজের বাড়ি করে পরিবার প্রতিপালনও করেছিলেন সাড়ম্বরে। তার মৃত্যুর পরে তার পরিবারও শ্রাদ্ধশান্তির আয়োজন করেছিল। রাধাকান্তের শ্রাদ্ধের কয়েকদিন পর সকালে প্রকাশ বাজারে যাচ্ছিল। ততদিনে সে স্থানীয় স্কুলে মাস্টারের চাকরি পেয়েছে। বাজার থেকে ফিরে এসে স্কুল ছুটতে হবে, তাই একটু তাড়াও ছিল। গেট দিয়ে বেরোতে গিয়ে তাড়াহুড়োয় এক যুবতীর সাথে অসাবধানতাবশত ধাক্কা লেগে যার পর নাই অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি সুশ্রী, শ্যামলা, হাতে একটা কালো ডায়েরি। আমার নাম রত্নাবলী মুখোপাধ্যায়। আমার বাবা আপনাদের গতিতে কাজ করতেন। ওনার জিনিসপত্রের থেকে এটা পাওয়া গেছে। পড়ে মনে হলো আপনাদের পড়ে দেখা উচিত। সন 1968।
তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। রাধাকান্তের ডায়েরিতে সে রাতে সতীরঘাট শ্মশানে ওই পাগলা গোছের সিদ্ধাইয়ের সাথে আলাপের থেকে শুরু করে মুক্ত নামক পিশাচিনীর আবাহন, স্থাপনা এবং প্রণবেশের মৃত্যু, ভৌমিকদের চালু ব্যবসা ও টগরের গয়নার প্রতি রাধাকান্তের কুনজর এবং টগরকে উন্মাদ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা সবই সবিস্তারে লেখা ছিল। প্রেত বিতাড়ন ওই বংশের কেউই হয়তো করতে পারবে না, না আত্মীয় না কুটুম। কে দেবে ওই সাংঘাতিক প্রেতকে নতুন কাজ, যাতে সে বাড়ি ছেড়ে চলে যায়? ওই গাছের গুঁড়ি বেয়ে পিশাচিনীকে নামতে দেখে বয়স্ক জরাগ্রস্ত প্রমথেশের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রণবেশ অর্থাৎ টগরের স্বামী নারকেল গাছটির নিচে এক রাতে উঠান পেরিয়ে বাড়ি ঢুকতে গিয়ে একটি বেশ ভারী সোনার হার পড়ে থাকতে দেখেছিলেন। সেটা টগরের হার মনে করে কুড়োতে যাবেন, এমন সময় হঠাৎই তার ঘাড়ে লাফিয়ে পড়েছিল ওই প্রেতিনী। কলজে ছিঁড়ে বের করার প্রয়োজন হয়নি। প্রণবেশ এমনিতেই দুর্বল হৃদয়ের মানুষ। তৎক্ষণাৎ তার হার্টফেল করে মৃত্যু হয় এবং তারপরেই প্রেতিনী গাছ বেয়ে উপরে উঠে স্বস্থানে আসীন হয়। বলা বাহুল্য, এই কীর্তি ঘটবে তা অনুমান করে রাধাকান্তই ফেলে রেখেছিলেন চেনটা। পরিকল্পনা মাফিক কার্য সমাধা হলে পেছনের বাগান থেকে বেরিয়ে এসে তিনি হাউমাউ করে লোক জড়ো করেন। এই ভয়াবহ মৃত্যু দেখে দৌড়ে এসে পরিবারের সদস্যরা বিলাপ করতে থাকেন। কারো মাথাতেই আসে না যে প্রণবেশ তো না হয় বাড়ি ফিরছিলেন বা বাড়ি থেকে বেরোচ্ছিলেন, কিন্তু রাধাকান্ত হঠাৎ রাতের বেলা এখানে কি করতে এসেছিল? ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন রাধাকান্ত সে যাত্রায় চেনটি চুরি করেননি। মা, হেইটা বাবুর পকেট থেকে বাইরে হইয়া পড়ছিল। এই বলে টগরের হাতেই তুলে দেন। এতে এক ঢিলে দুই পাখি মরল। টগরের বিশ্বাস অর্জন করলেন রাধাকান্ত। একই সাথে লেডিস চেন পকেটে নিয়ে প্রণবেশ কাকে দেবার মতলব করছিলেন, এই সন্দেহও টগর তথা অন্যান্যদের মনে কায়েম হয়ে বসে। এই কারণেই যখন প্রমথেশ ও প্রণবেশের চরিত্র নিয়ে মিথ্যে বলেছিলেন রাধাকান্ত, টগরকে বিশ্বাস করাতে তার বিশেষ বেগ পেতে হয়নি। রাধাকান্তের অপঘাতের ফলে ডায়েরিও অসম্পূর্ণ রইল এবং তার কুকীর্তির গাথা সর্বসমক্ষে প্রকট হয়ে গেল। ভৌমিক পরিবার অবশ্য রাধাকান্তের অপরাধের শাস্তি তার বিধবা স্ত্রী এবং পিতৃহারা কন্যাটিকে দেননি, যদিও সেখানেও দুটি কারণ ছিল। প্রথমত, মৃত ব্যক্তি নিজের দোষ নিয়েই পরলোক গমন করেছেন। স্বর্গে স্থান পেয়েছেন না নরকে, সে কথা বিচার করেই বা কী হবে? আর যারা ধরাধামে বিরাজ করছেন সশরীরে, তারা এই বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। কেবল আত্মীয় হওয়ার দরুন ওই ব্যক্তির প্রাপ্য শাস্তি তাদের দেওয়া চলে না। আর দ্বিতীয়ত, প্রকাশ এবং রত্নাবলীর প্রণয়, যা ধীরে ধীরে সকলের চোখে ধরা পড়ল। রত্নাবলী সুশ্রী, শিক্ষিতা, স্বল্পভাষী, নম্র, ভদ্র, স্বর্গত পিতার দুষ্কর্মের জন্য নিতান্তই লজ্জিত। সব সময় মাথা এমনিতেই নিচু থাকত তার। ভৌমিক বাড়ির দরাজ হৃদয় সদস্যরা আপন করে নিলেন তাকে। শুধু টুসি হবু কাকিমাকে মোটে পছন্দ করত না। সবার সামনে মেখি হাসি হাসলেও সে প্রায়ই রত্নাবলীকে সুরের বেটি, কপাল খাকি সামলি গরু ইত্যাদি বলে ডাকত। এই মাইয়াই সংসার ভেন্ন করবে, দেখা নিও। অন্নপূর্ণা জানতেন কথাগুলো তার 18-19-এর মেয়েটা বলে না। তার মুখে টগর কথা বলেন মাঝে মাঝে, এ কথা শুধু অন্নপূর্ণাই জানতেন। টগর নাতনির মধ্যে মাঝে মাঝে প্রকট হলেও কারো ক্ষতি কোনোদিন করেননি। 1965 নাগাদ প্রিয়তোষ মারা গেলেন। সেও বড় ভয়ানক মৃত্যু। পত্নীর অপঘাতের পর সামান্য মাথার দোষ দেখা দিয়েছিল তার। রাত বিরেতে দোতলার বারান্দায় অকারণে পায়চারি করতে করতে নারকেল গাছটির দিকে তাকিয়ে থাকতেন। টগরের পাহারার জন্যই প্রেত প্রিয়তোষের কোনো ক্ষতি করতে পারছিল না বোধ করি। যখন তখন রাতে ঘুম ভেঙে টুসি বিছানায় উঠে বসে হাঁক পারত, মেজো খোকা, ও মেজো খোকা, ঘুমাইতে যা। অন্নপূর্ণা হাসি চেপে পাশ ফিরে শুতেন, আর প্রিয়তোষ
মন্ত্রমুগ্ধের মতো ঘরে ঢুকে দরজা দিতেন। পরদিন সকালে অন্নপূর্ণা চা দিতে গেলে ভ্যাবলার মতো মুখ করে বলতেন, কাল মায় আবার ডাকছিল। অন্নপূর্ণা মাথা নাড়িয়ে বেরিয়ে যেতেন। তবে নিয়তি কেন বাধ্যতে, সে বছর অন্নপূর্ণার মা ভীষণ অসুস্থ হওয়ায় তাকে 2 মেয়ে সমেত বাপের বাড়ি যশোরে যেতেই হয়েছিল। এক রাতে অন্নপূর্ণার মায়ের নিদারুণ জ্বর। টুসি তুলি অঘরে ঘুমোচ্ছে। অন্নপূর্ণা মায়ের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিলেন। হঠাৎ টুসি ঘুমের মধ্যে ডুকরে কেঁদে উঠল। তরে বারণ করছিলাম, এত রাত্র কইরা বাইরে খইরস নালো। হা কপাল, মেজো খকারে। প্রমাদ গুনেছিলেন অন্নপূর্ণা। তার আশঙ্কাই সত্যি হয়েছিল। পরদিন সন্ধে নাগাদ তেলিপাড়া থেকে খবর আসে যে প্রিয়তোষ গত হয়েছেন। বাবা প্রণবেশের মতোই তারও মরদেহ ওই নারকেল গাছের তলাতেই পাওয়া গেছে। অন্নপূর্ণা বাড়ি ফিরেই দোষ কাটানোর বহু চেষ্টা করতে লাগলেন। ভজন কীর্তন কথা পাঠ কোনো কিছুতেই গভীর রাতের সেই খ্যাস খ্যাস আওয়াজ, অপার্থিব হাসি আর মলের ঝংকার বন্ধ হল না। টুসি রোজ রাতে ঘুমের মধ্যে জেগে জেগে আঁতকে উঠতে লাগল। এক রাতে সে অন্নপূর্ণাকে ঘুমের ঘোরে বলল, কাজটি কাইতে কব, নইলে ছোট খোকা ওই সামলি গাইরে ঘরে তুলতে পারবো না। অন্নপূর্ণার ইচ্ছেও সেরকমই ছিল। 1967-তে পরমেশ অদূরবর্তী কালিকাপুর নামক মৌজায় 2 কাঠা জমি কিনলেন। সেখানে বাড়ি তোলার কাজ চলছিল। অন্নপূর্ণা মুনিশ গোছের 2 জনকে ডাকিয়ে গাছ কাটার কাজে লাগালেন। গাছ কাটার কুরুল ফসকে একজনের হাত কনুই থেকে বাদ গেল। আর একজন সেই গাছ কাটতে গিয়ে কি একটা দেখে পালালো তা সেই জানে। মোদ্দা কথা, গাছ আর কাটানো গেল না। টুসি তুলি বড় হচ্ছে, প্রকাশের বিয়েও এগিয়ে আসছে। অন্নপূর্ণা মহা ফাপড়ে পড়লেন। এই বাড়িতে শুভ কাজ হতে গেলে কারো না কারো অনিষ্ট হবেই হবে। কি করা যায়? পরের বছর অর্থাৎ 1968-তে একদিন স্বামী পরমেশ এবং 2 মেয়েকে একরকম জোর করেই তার বাপের বাড়ি যশোরে পাঠালেন, তার মাকে দেখে আসবার নাম করে। দৃঢ়চিত্ত স্থিতধী বউকে মনে মনে সমীহ করে চলতেন পরমেশ। তিনি পত্নীর অনুরোধ ফেলতে পারলেন না। প্রকাশকে সজাগ থাকতে বলে অগত্যা যাত্রা করলেন। অন্নপূর্ণা জানতেন টুসি এই বাড়িতে থাকলে তিনি কোনো পদক্ষেপে নিতে পারবেন না। দিনের বেলা প্রায়শই রত্নাবলী আসে তার কাছে, হবু ভাসুরপত্নীর থেকে রান্না শিখতে, গল্প করতে। তাই দিনের বেলা এই কাজ সম্ভব নয়। তাই রাতই বাঁচলেন অন্নপূর্ণা। একটা চিঠি লিখলেন বড় মেয়েকে, লিখে তার পড়ার টেবিলে বইয়ের নিচে রাখলেন। তারপর রান্নাঘর থেকে কেরোসিনের জার আর দেশলাই নিয়ে উঠানে গেলেন। সেও এক অমাবস্যার রাত। নিশ্ছিদ্র অন্ধকার আকাশে একটি তারাও দেখা যাচ্ছে না। প্রকাশ গভীর ঘুমে আচ্ছন্ন। অন্নপূর্ণা পায়ে পায়ে এগিয়ে গেলেন গাছটার দিকে। চারিদিকে কেরোসিন ছিটিয়ে শেষে দেশলাইয়ের বাক্স খুলতে গেলেন। ঝমঝম একটা শব্দ হলো গাছটার উপর দিকে। তরতর করে গাছ বেয়ে নেমে এলো সেই বিভীষিকা। পায়ে টগরের সেই হারানো মলজোড়া, সাদা রক্তশূন্য চামড়া, সারা গায়ে পচনের চিহ্ন। আজানুলম্বিত কালো খোলা চুলে অর্ধেক ঢাকা মুখটায় সাদা চোখের একটা দেখা যাচ্ছে। সে চোখে মনির জায়গায় একটা বিন্দু। নারকীয়ভাবে হেসে ওঠে সেই মূর্তি। অন্নপূর্ণা দেশলাই ঠুকে আগুন জ্বালালেন। দোতলা থেকে চিৎকার এলো, ঘুম কোনোভাবে ভেঙে গিয়েছিল। দৌড়ে আসতে গেল প্রকাশ। সে চিৎকারে চমকে গিয়ে জ্বলন্ত দেশলাইটি নিজের গায়ে ফেললেন অন্নপূর্ণা। তার অসাবধানতাবশত কেরোসিনে মাখা তার শাড়িটাই ধরে গেল।
অন্নপূর্ণা দেবরের উপস্থিতি ভুলে লজ্জার মাথা খেয়ে শাড়ি ছাড়বার চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে আগুন গিয়ে লাগলো কেরোসিনের খোলা জারটায়। বালতি বালতি জল ঢেলে শেষ চেষ্টা করেছিলেন প্রকাশ। অ্যাম্বুলেন্স আসা অবধি বাঁচাতে পারলেন না। আগুনে না হলেও শক পেয়ে মারা গেলেন অন্নপূর্ণা। প্রকাশ কিন্তু মুক্তোর কেশাগ্রও দেখতে পাননি। ঘটনাটা ঠিক কি ঘটেছিল এবং মেয়ের জন্য রাখা চিঠিটার কথা জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মাতৃসমা বৌদি। যশোর থেকে ফিরে এসে শোকস্তব্ধ পরমেশ আর সামান্য কিছুদিনই ছিলেন ওই বাড়িতে। কালিকাপুরের বাড়িও তৈরি হয়েই এসেছিল। যেটুকু বাকি ছিল তার নিজের উদ্যোগে শেষ করে মা হারা মেয়ে দুটিকে নিয়ে চলে গেলেন সেখানে। এই বাড়িতে শেষ কয়েকদিন কাটানোর সময় অন্নপূর্ণার চিঠিতে লেখা নির্দেশ অনুযায়ী টুসি তার বাবাকে বলে কুলগুরু শ্রীযুক্ত অভয়ানন্দজিকে কথকতা করতে ডাকল বাড়িতে। গুরুজি মাঘী পূর্ণিমার দিন কথকতা ও কৃষ্ণকীর্তন শেষে সারা বাড়িতে শান্তির জল ছিটিয়ে তারপর এক তাম্রপাত্রে কিছুটা জল নিয়ে পরমেশের হাতে দিলেন। গৃহের মধ্যভাগের কক্ষে এটি স্থাপন করো, সে উঠোন ডিঙিয়ে আর ঘরে ঢুকতে পারবে না। গুরুজির এই কথা অনুযায়ী স্বর্গত মেজ ভাইয়ের ঘরে ওই তাম্র ঘর স্থাপন করলেন পরমেশ। ওই ঘরটি বাড়ির একদম মাঝখানের ঘর। টুসির একটি কাজ তখনও বাকি ছিল। দূরদৃষ্টি সম্পন্ন অন্নপূর্ণা বুঝতে পেরেছিলেন যে শাশুড়ি মায়ের আত্মার সদ্গতি না হওয়ায় শুভার্তে হলেও টগর টুসির মধ্যে বেঁচে থাকবেন। এই ঘটনা টুসির জীবনের স্বাভাবিক ছন্দের পতন ঘটালেও ঘটাতে পারে। মেয়েটার ভবিষ্যৎ আছে, তাই তিনি অনুমানপূর্বক একটা কাজ করতে বলে যান টুসিকে। ওই চিঠিতে তা স্পষ্ট লেখা ছিল। মায়ের শেষ ইচ্ছানুরূপ টুসি খাটের তলার তোরঙ্গের মধ্যে রাখা টগরের অস্থিভস্য তুলির হাত দিয়ে গুরুজির দেওয়া তাম্রঘটের মধ্যে ঢেলে দেওয়াল। নিজে ঢালেনি, সেই বারণ অন্নপূর্ণা চিঠিতে করে গিয়েছিলেন। কি ভেবে করেছিলেন তা জানা যায় না। সেই স্তক তুলি, পরমেশ বা অন্য কেউ কখনো টগরের কণ্ঠস্বর শোনেননি। টুসির মুখে তো নয়, বাড়ির অন্য কোথাওই না। অতঃপর পরমেশ, টুসি, তুলি এবং প্রকাশ বড় বাড়ি ত্যাগ করে কালিকাপুরের নতুন বাড়িতে গিয়ে উঠলেন। বড় বাড়ির দরজায় বিক্রয় হইবে নোটিশসহ বড়সড় একটা তালা ঝুলল। 1971 সালে রত্নাবলী ও প্রকাশের বিয়ে কালিকাপুরের বাড়ি থেকেই হয়। সেই সময় টুসিরও সম্বন্ধ দেখা চলছিল। টুসির মধ্যে টগরের আত্মার চিহ্ন বিদ্যমান না থাকলেও সে কিন্তু তার ছোট কাকিকে মোটেই পছন্দ করত না। মায়ের মৃত্যুর জন্য পরোক্ষভাবে ছোট কাকির বাবাকেই সে দায়ী করেছিল। তাই কাকিমাকে মা বা বন্ধু মনে করা তার কোনোদিনই হয়ে ওঠেনি। শুধুমাত্র পরমেশের শাসনে সে রত্নাবলীকে সরাসরি কিছু বলতে পারত না। 1973-এ প্রকাশ ও রত্নাবলীর ছেলে প্রদীপ্ত জন্মায় এবং সেই বছরই অঘ্রাণে টুসির বিয়ে হয়। বিয়ের পরেও টুসি এই বাড়িতে এলে কাকিমার সাথে খুব একটা ভালো ব্যবহার করত না। জামাই ষষ্ঠীর দিন একটা সাংঘাতিক গৃহকলহের সৃষ্টি হয়। টুসির প্রথম ষষ্ঠী ছিল সেটা, কাজেই আয়োজন প্রচুর। পরমেশ নিজের হাতে বাজার করেছেন। রত্নাবলীর ছেলে সামলে যত্ন সহকারে রান্না করেছেন, কিন্তু নিজের বাপের বাড়িতে সেদিন তাকেও একবার প্রকাশ ও ছেলেকে নিয়ে যেতেই হবে। সে একমাত্র মেয়ে, তার মা তখনও জীবিত এবং রুগ্ন। টুসিরা বেশ দেরি করে এসেছিল। রত্নাবলী নতুন জামাইকে আপ্যায়ন করে ষষ্ঠীর শাট ইত্যাদি নিয়ম সেরে কাজের মেয়েটিকে খাবার বাড়তে বলে বেরোবার জন্য তৈরি হচ্ছিল। বাদ সাধল টুসি। কোথায় যাচ্ছ কাকি? ওকে খেতে কে দেবে? টুসির প্রশ্নের উত্তরে রত্নাবলী বোঝানোর চেষ্টা করে যে তার মাও জামাই নাতির জন্য অপেক্ষা করে আছেন। নাই বা গেলে ওই চোরের বাড়ি, খেতে থাকতে এখানেই হচ্ছে যখন, মাকেও এখানেই আনতে পারতে। রত্নাবলী বাপের কুকীর্তির কারণে যথেষ্ট মরমে মরে থাকত। টুসি যে তাকে পছন্দ করে না এই কথাও তার কাছে স্পষ্ট ছিল।
কিন্তু আজ জামাইয়ের সামনে চোরের বাড়ি কথাটা তার বুকে বিঁধল। না, চিৎকার করেনি সে। পরমেশকে প্রণাম করে ছেলে কোলে নিয়ে বাড়ি ত্যাগ করেছিল সেই মুহূর্তেই। পরে প্রকাশ ও পরমেশ তাকে ফিরিয়ে আনতে গেলে সে বলেছিল, কই সেদিন তো আমায় আটকাওনি তোমরা। কি দাদা, তখন মেয়ে জামাইকেই তো বড় স্থান দিয়েছিলেন। আমি চোরের মেয়ে, চোরের বাড়িতেই থাকব। জেদ বড় ছিল তার। কিছুতেই পরমেশের কালিকাপুরের বাড়িতে সে আর ফিরতে চাইল না। প্রকাশও রাজি হল না ঘর জামাই থাকতে। বাধ্য হয়েই পরমেশ দীর্ঘশ্বাস ফেলে প্রকাশকে বললেন, বড় বাড়িত গিয়া ওর তাইলে রত্না যদি এই হানো না হয় তবে তোরা সংসারটি করবি কি কইরা? ওইটি তগ হকের বাড়ি, পয়দা না পাইলে ওইখানে থাক গিয়া। সেই মতো দাদার থেকে চাবি নিয়ে সেই সুবৃহৎ তালা খুললেন প্রকাশ। বড় বাড়িতে আবার মানুষের পা পড়ল। ওখানেই থাকতে শুরু করলেন তারা। 1982-তে প্রদীপ্তর 9 বছর পরে জন্ম হল তাদের দ্বিতীয় সন্তানের, রত্নদীপা ভৌমিকের। ফেব্রুয়ারি 2013, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। রাত 1:15। আমি আর রত্নদীপা বাড়িটার মাঝের একটা ঘরে বসেছি। রাস্তায় কিছু খাবার কিনেছিলাম সেই সব নিয়ে। প্রসঙ্গত এটি প্রিয়তোষ ও প্রীতিলতার ঘর। এই ঘরেই সেই শান্তির জলপূর্ণ তাম্রঘর স্থাপিত হয়েছিল। সে রাতে জেঠিমা বাঁচাতে পারলেন না? উনি তো দেখেছিলেন। সেই রাতে মেরেছে থোড়াই। ওটা আরেক দিন। মা বাড়ি ছিল না, দাদা অফিসে। সে কি, তোমরা ওকে ওই ভয়ানক জায়গায় একা রাখলে কেন? বৌদি ভাই জেনারেলি ঘরের মধ্যে থাকলে এরকম পাগলা পাগলা বিহেভ করতো না। বাড়িটা বন্ধন করাতো, উঠোনে গেলেই যত কাণ্ড। মা ব্যাংকে গেছিল সেদিন, দিন দুপুরের ঘটনা। বাড়িতে কাজের মেয়েটাও ছিল। তারপর ওই কাজের মেয়েটাই দেখেছিল। হাড় ভাঙার মটমট আওয়াজ আর লিওর আর্তনাদ শুনে দৌড়ে উঠোনে গিয়ে দেখে বৌদি ভাই লিওর পা ভেঙে নিজে মুখে ভরার চেষ্টা। রত্নার কথা শেষ হবার আগেই উঠান থেকে একটা কুকুরের আর্তনাদ ভেসে এলো। সেদিকে তাকিয়েই সে বলল, বাঁচেনি। বৌদি ভাইও বড্ড পাগল হয়ে গেল। আমি তার হাত দুটি ধরে বললাম, থাক ভাই, ও কথা রাতটুকু কাটলে হয়। রত্নদীপা উঠল, আমার হাত থেকে খাবারের খালি কন্টেনারগুলো নিয়ে বলল, এই রে, একটু ভুল হলো। এই ঘরে বোধহয় আমিষ খেতে নেই। দাঁড়াও, এগুলো ফেলে দিয়ে আসি। ও বেরিয়ে গেলে আমি একা একা বসে প্রচণ্ড ভয়ের সাথে এদিক ওদিক দেখছি। হঠাৎ দেখলাম রত্না ফিরে আসছে। দেখলাম ঠিক না, শুনতে পেলাম একটা সাদাটে ওড়না জাতীয় কিছু একটার ঝলক দেখতে পেলাম। একটা লম্বাটে বারান্দা গেছে ঘরগুলোর সামনে দিয়ে। আওয়াজটা খুব কাছেই হলো। যে ঘরে বসে আছি তার বাঁ দিক থেকে। আমি সামান্য গলা তুলে রত্নাকে ডাকলাম, রত্না। কোনো উত্তর এলো না। আমি আবার ডাকলাম, এই রত্না, রত্না। স্পষ্ট বুঝলাম বাঁ দিক দিয়ে কেউ দৌড়ে পালালো। দাদুভাই যেটা বলতে শিখিয়েছিলেন সেই মন্ত্র আমি এই বাড়িতে ঢোকার সময় মনে মনে উচ্চারণ করেছিলাম। আবার সেই জপটি করতে শুরু করলাম মনে মনে। এই সময়ই চোখে মুখে প্রচণ্ড ভীতি নিয়ে রত্না বাঁ নয় ডান দিক থেকে এসে ঢুকলো ঘরে। কোথায় গেছিলে তুমি? এই তো, এই যে পাশেই রান্নাঘর, বাসনগুলো ধুচ্ছিলাম। তুমি কিছু শুনেছো? শুনেছ তো তুমিও, তোমার মুখ চোখ বলছে। রত্না কেঁদে ফেলল। হোস্টেলে থেকে পড়েছি ভাই, আমি আর দাদা দুজনেই, শুধু এই রাতগুলো এড়িয়ে যাওয়ার জন্য। উঠান থেকে আসছে আওয়াজটা। একটু পরেই তার সাথে যোগ হলো সেই বিদেহী রটউইলারের অপার্থিব করুণ কান্না। বাইরে কি ঝড় উঠেছে? একটা শীতল হাওয়ার সাথে ঘরে ঢুকে এলো একতলা কালো রুক্ষ চুল আর ছেঁড়া নারকেল পাতার টুকরো। রত্না মন্ত্রমুগ্ধের মতো দরজাতেই দাঁড়িয়ে আছে দেখে হিড়হিড় করে তার হাত ধরে টেনে এনে
দরজা দমকা হাওয়ার বিরুদ্ধে কোনো মতে ঠেসে বন্ধ করলাম আমি। তারপর রত্নার হাত দুটো ধরে দাদুভাইয়ের শেখানো সেই মন্ত্র স্মরণ করে বললাম, বলো আমার সাথে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। বলো, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। রত্না অবিশ্বাসের সাথে আমার হাত ধরেছিল বটে, তবে বিশ্বাস নিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করল। বাইরে তখন ঝড় বৃষ্টি প্রলয়ের আকার নিয়েছে। তার মধ্যেই উঠান থেকে শোনা যাচ্ছে অপার্থিব হাসির শব্দ। খিল দেওয়া দরজাটার উপর স্পষ্ট করাঘাতের আওয়াজ শুনলাম বার কয়েক। লিওর মরণ চিৎকার ভেসে আসতে লাগলো বাইরে থেকে। আমরা ওই দিকে কর্ণপাত না করেই বলে যেতে লাগলাম, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। অর্থাৎ আবার জন্মাতে ও মরতে হবে, বারংবার মায়ের পেটে শুতে হবে। এই সংসারের বহু দুস্তর বিপদকালে তোমার দয়ায় যেন পার পাই মুরারি। ক্রমে প্রলয় শান্ত হল। দরজার উপরের করাঘাত, সেই অলক্ষণে মলজোড়ার ঝংকার, হাসির শব্দ, কুকুরের ডাক সব যেন শুষে নিল শেষ রাতের প্রকৃতি। মোবাইলে দেখলাম ভোর 4:10। রত্না ব্যাগ থেকে একটা ছোট্ট ঘটে কুলুঙ্গিতে রাখা তাম্রঘটের জল ঢালল এবং নিজের ও আমার মাথায় ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরেই তার মোবাইল ফোনটা বেজে উঠল। দিদি 5টার সময় যাবেন কি? ভেবে দেখলাম 6টা হলে যদি দেরি হয়ে যায়, অনেকটা রাস্তা তো। আপনি আলো ফুটলেই আসুন বলে রত্নদীপা ফোন রাখল। আগামী 1.5 ঘন্টায় গাড়ি এসে পৌঁছল। আমরা ঘট হাতে বেরিয়ে গাড়িতে উঠলাম। দরজা আটকাতে গিয়ে চোখ চলে গেল সেই নারকেল গাছটার মাথায়। কে জানে আরেকটা কাজ পেয়ে ও কবে মুক্ত হবে। কি দেখছো ওদিকে? রত্নার প্রশ্নে মাথা নামিয়ে নিলাম আমি। বেশি ভেবো না ওই নিয়ে, আবার কি দেখতে কি দেখবে। গাড়ি এগিয়ে চলল মুর্শিদাবাদের দিকে। এতক্ষণ শুনছিলেন সুচিস্মিতা ধরের লেখা গল্প সেই নারকেল গাছটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হন্টেড 100।